আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই দ্রুত জয়েন করবেন। ফিজারকে এখানে আসতে হবে, অন্য দিতে বলো না, নাহলে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে ক্লাস করতে পারছি না, আমার ছেলের জ্বর 102। আপনার সুস্থতা কামনা করছি। আর অনেকেই আপনারা জয়েন করেছেন। যারা জয়েন করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো আগে আপনারা কনফিউশনে ছিলেন, এগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এভিডেন্স সেক্টর পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ ভাইয়া, সাউন্ড কম মনে হচ্ছে বলেছেন এমন না, বাকিদের কি সাউন্ড ক্লিয়ার আছে? একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আরও অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। ইউসুফ আলী, সাউন্ড ঠিক আছে বলছেন। তামান্না আলম তন্নি, আরও আপনারা অনেকে জয়েন করেছেন। জাকিয়া উর্মি জয়েন করেছেন। কেমন আছেন? ভালো আছি। একটা কথা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সেটি হচ্ছে একটা ক্লাস হচ্ছে একটা লাইব্রেরির সমান, আর একটা বই মানে জাস্ট এ বুক। তো আজকের সেশনে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে সেকশন 112 নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে। 112 নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে, যেহেতু এটা একটা কনক্লুসিভ প্রুফ। আমরা দুইটা সেকশনকে বলি যে প্রিজাম্পশন, শেল প্রিজাম্পশন এবং হচ্ছে কনক্লুসিভ প্রিজাম্পশন। দুইটা সেকশন হচ্ছে কনক্লুসিভ প্রিজাম্পশন, একটা হচ্ছে 112। আর কোন সেকশনটা কনক্লুসিভ প্রিজাম্পশন সেটা একটু কমেন্টে জানাবেন যে কোনটা কনক্লুসিভ প্রিজাম্পশন। হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, অনেকেই আপনারা জয়েন করেছেন। আমরা ক্লাসের শুরুতে প্রিভিয়াস সেকশনগুলো রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, জেহান মারজুকা তাজরিন, সাউন্ড ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাসে চলে যাই সরাসরি, কারণ আমাদের অনেকগুলো বিষয় আছে। আমরা একটু পিছনে পড়ে গেছি, একটা ক্লাস মিস হওয়ার কারণে পিছনে পড়ে গেছি। যেভাবে যাওয়ার কথা ছিল আমরা প্ল্যান থেকে একটু পিছনে আছি, এই জন্য আজকের ক্লাসে আমরা একটু কনসেন্ট্রেশনটা একটু বেশি দিব, যাতে আমরা একটু সামনে যেতে পারি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব আজকের ক্লাসের সেকশন 67। এগুলো একটু দ্রুত বলবো আমরা। উপস্থাপিত দলিলের লেখক এবং স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তাক্ষরের প্রমাণ। আমরা একটু আগেও আমরা বলেছি একটা দলিল সম্পাদন কাকে বলে। দলিল সম্পাদন বলতে আসলে কি বুঝাই, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আর দলিল সত্যায়ন মানে কি, এটাও আমি গত ক্লাসে আলোচনা করেছি। হোয়াট ইজ এক্সিকিউশন এবং হচ্ছে হোয়াট ইজ অ্যাটেস্টেশন। একটা দলিল হচ্ছে মিস্টার এ এবং হচ্ছে মিস্টার বির মধ্যে, ওনারা সব কিছু করার পরে, দলিলে অনেক কিছু লিখার পরে, দলিলে যখন ওনারা এখানে যখন স্বাক্ষর করেছে অথবা টিপসই যখন দিয়েছে, স্বাক্ষর করেছে অথবা টিপসই দিয়েছে, স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার পরেই এই বিষয়টাকে আমরা বলি একটা দলিল কি হয়ে গেছে, হ্যাজ বিন এক্সিকিউটেড, সম্পাদন হয়ে গেছে। যিনি সম্পাদনকারী ওনারা যখন এখানে সিগনেচার করেছেন, টিপসই দিয়েছেন, স্বাক্ষর করেছেন, এটি দেখার পরে ওখানে যারা স্বাক্ষর করেছে আমরা দেখেছি ওনারা স্বাক্ষর করতে, দলিল লিখতে, এদেরকে আমরা সাক্ষী বলি। ওনারা যদি এখানে স্বাক্ষর করেন তখন আমরা সেটাকে বলি অ্যাটেস্টেশন। আর যারা সাক্ষী হয় তাদেরকে আমরা ইংলিশে বলি অ্যাটেস্টিং উইটনেস, সত্যায়নকারী সাক্ষী, প্রত্যয়নকারী সাক্ষী আমরা বলে থাকি। তাহলে সেকশন 67-এ যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে একটা দলিল যে আপনার লেখা, আপনি সম্পাদন করেছেন, একটা দলিলের স্বাক্ষর যে আপনার, এটি কিভাবে প্রমাণ করবেন, এটা প্রমাণের ওয়েটা কি। দলিলের লেখা, শুধু দলিলেরটা, অন্য বিষয় না, আপনার হাতের লেখা প্রমাণ না, শুধু দলিলের লেখাটা,
তাহলে একটা দলিলের মধ্যে যে লেখাটা আছে, এই দলিলের মধ্যে যে স্বাক্ষর করেছেন, এই স্বাক্ষরটা প্রমাণটা আসলে কিভাবে করবেন এটা এখানে বলা আছে। তখন আপনাকে প্রমাণ করতে হবে যে ওই দলিলের মধ্যে যে লেখাটা আছে ওটা আপনার হাতের লেখা। তাহলে দলিলের লেখা আপনার কিনা এটা প্রমাণ করার ওয়ে হচ্ছে এটা আপনার হাতের লেখা কিনা সেটা প্রমাণ করা। এখন আপনার মনে আবার প্রশ্ন হতে পারে, তাহলে হাতের লেখা কিভাবে প্রমাণ করব? হাতের লেখা প্রমাণের পদ্ধতি আমরা ইতিমধ্যে বলেছি। কোন সেকশনে বলেছি মনে আছে আপনাদের? কমেন্টে জানাবেন আমরা কোন সেকশনে আমরা বলেছি। আমরা কোন সেকশনে বলেছিলাম হাতের লেখা কিভাবে প্রমাণ করা যায়, এটা কোন সেকশনে বলেছিলাম? তাহলে একটা দলিল আপনার কিনা এটা প্রমাণের ওয়ে হচ্ছে এটা আপনার হাতের লেখা কিনা এটা প্রমাণ করলে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে হাতের লেখা প্রমাণের ওয়েটা কি ওয়ে আছে যে আইডেন্টিফাই করা যে এটি আপনার হাতের লেখা কিনা? এটা কোন সেকশন আমরা পড়েছি? সেকশন 47-এ বলা ছিল হাতের লেখার প্রমাণের ওয়েটা। তাহলে সেকশন 67 আমরা দেখলাম। 67-এর এটা আমরা স্কিপ করছি, পরে এগুলো আমি আবার আলোচনা করব। এবারে আমরা চলে যাচ্ছি সেকশন 68-এর যেটা হেডলাইন, যেই দলিল প্রত্যায়িত করা আইনত প্রয়োজন তা কিভাবে প্রমাণ করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, সকল দলিল কিন্তু প্রত্যয়ন করার প্রয়োজন হয় না, সাক্ষী দিয়ে স্বাক্ষর করার প্রয়োজন হয় না। তাহলে কিছু দলিল আছে যেগুলোর অ্যাটেস্টেশন প্রত্যয়ন করা আর্জেন্ট, অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রত্যয়ন করতে হবে, মানে সাক্ষীদের স্বাক্ষর সেখানে লাগবে। এরকম কিছু দলিল আছে 2 বা ততোধিক স্বাক্ষর ছাড়া আপনি দলিল সম্পাদন করতে পারবেন না। তাহলে যেই দলিলের মধ্যে প্রত্যয়নকারী সাক্ষী অবশ্যই লাগবে, সেই দলিলটা আপনি কিভাবে প্রমাণ করবেন সেই নিয়মটা এখানে বলা আছে। সেকশন 68 বলা হচ্ছে যিনি প্রত্যয়ন করেছেন আপনার দলিলটা, তাহলে যেই দলিলের অ্যাটেস্টেশন হচ্ছে মোস্ট মানে আপনার হচ্ছে এসেনশিয়াল, অ্যাটেস্টেশন গুরুত্বপূর্ণ, প্রয়োজন, সেই দলিলটা আপনি কিভাবে প্রমাণ করবেন? প্রমাণের ওয়ে হচ্ছে যারা অ্যাটেস্টেড করেছে, যারা সাক্ষী ছিল, উইটনেস ছিল, তারা যদি জীবিত থাকে এবং তারা যদি ক্যাপেবল থাকে সাক্ষ্য দেওয়ার মতো, কোর্টে গিয়ে তারা সাক্ষ্য দিতে পারবে। এরকম যদি ক্যাপেবল হয়, সে কোর্টে এসেই বলবে যে হ্যাঁ এটা আমি দেখেছি, শুনেছি। সে এসে যদি কোর্টে যদি সাক্ষী যদি দেয় তাহলে কিন্তু হয়েই যাবে। ওকে, সাক্ষী আদালতে উপস্থিত হয়ে দলিলের সম্পাদন অর্থাৎ দলিলদাতার স্বাক্ষর প্রমাণ করতে হবে, সে এসে সাক্ষ্য দিবে, প্রমাণিত হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু বলবো, সেটি হচ্ছে এখন এটিকে আসলে সব দলিলের ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, উইলের ক্ষেত্রে অবশ্যই অ্যাটেস্টিং উইটনেস আমাদের লাগবে। উইলের ক্ষেত্রে কি লাগবে বলেন তো? অ্যাটেস্টিং উইটনেস আমাদের মাস্ট লাগবে। কিন্তু অন্যান্য যে দলিলগুলো, আরও তো অনেক ধরনের দলিল আছে, অন্যান্য যে দলিলগুলো রেজিস্টার্ড দলিল যদি নিবন্ধিত হয়, রেজিস্টার্ড যদি হয়, রেজিস্টার্ড মানে তো বুঝেন, এটা আবার এক্সপ্লানেশনের দরকার নেই। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, নিবন্ধন আইন 1908, এই আইনের 17 ধারায় বলা আছে কোন দলিলগুলো আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, নিবন্ধন করতে হবে সরকারি বালামে। যদি নিবন্ধন না করেন তাহলে ওই দলিলটা জাস্ট এ পেপার হবে, নট এ ডকুমেন্ট। এবং এই দলিল কোনো ধরনের অধিকার সৃষ্টি করবে না, কোনো লাইবিলিটি ক্রিয়েট করবে না। এই কথাটা কিন্তু সেকশন 47-এ বলা আছে, 48, 49 সেকশনে বলা আছে নিবন্ধন আইনের। তাহলে যেই দলিলগুলো রেজিস্টার্ড, যদি ডিট হয়, নাম্বার 1। আর একটা কথা এখানে তারা বলে দিয়েছে, সেটা হচ্ছে যিনি দলিল সম্পাদন করেছে ওরা কেউ স্বীকার করছে না। ধরেন আমি সম্পাদন করেছি, মিস্টার রহিম সম্পাদন করেছে, রহিম বলছে ইয়েস আমি করেছি, করিম বলছে হ্যাঁ আমিও করেছি, তাহলে এখানে আর সাক্ষীর দরকার নেই। তাহলে যেই দলিলের সম্পাদনকারী নিজেরাই কোনো স্বীকার করে না, অথবা যেই দলিলটা হচ্ছে রেজিস্টার্ড, সেই দলিলের জন্য আমার প্রত্যয়নকারী সাক্ষী না এনে আমি সেটা প্রমাণ করতে পারবো। তবে উইলের ক্ষেত্রে অলওয়েজ আপনাকে কি আনতে হবে? অ্যাটেস্টিং উইটনেস নিয়ে আসতে হবে। অন্যান্য যে রেজিস্টার্ড ডিটগুলো আছে সেই ক্ষেত্রে স্বাক্ষর দরকার নেই, এবং আরেকটার ক্ষেত্রে স্বাক্ষর দরকার নেই। যারা সম্পাদন করেছে করিম আর রহিম, তারা যদি বলে যে হ্যাঁ আমরা করেছি, তারা যদি কোনো ডিনাই তারা যদি না করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাটেস্টিং উইটনেসের দরকার নেই। ঠিক আছে, কমেন্টে জানাবেন এতটুকু ক্লিয়ার কিনা। একটা কথা আমি আগেও বলেছি, সব কাজ সবাই করতে পারবে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আপনাকে। সবাই যেহেতু পাশ করবে না, সুতরাং মিছিলে ক্লাসে জয়েন করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তবে যারা ক্লাসে জয়েন করবে, যারা নিয়মিত পরীক্ষা দিবে, যারা আমার ডিরেকশন মেনে চলবে, তাদের 90%-ই পাশ করবে। এই কথাটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এবং সেটি গত 4 বছরে প্রমাণিত। যারা আমার কথা শুনবে, যারা আমার ক্লাস করবে,
আমাদের ক্লাস করবে, আমার কথা শুনবে এবং যারা হচ্ছে নিয়মিত পরীক্ষা দিবে তাদের 90% পাস করবে, এখানে কোনো সন্দেহ নেই। মিনিলো স্কুলের সব স্টুডেন্ট পাস করবে না, কিন্তু মিনিলো স্কুলের মধ্যে যারা নিয়মিত তাদের 90% পাস করবে, এটা প্রমাণিত সত্য, যেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসলাম, দেখলাম, মিনিলো স্কুলে কিছু টাকা দিলাম, তাদের বেশি কিছু বলার নেই। 68 সেকশন স্যার আর একটু বলবেন। মুনা, আপনি একটু কাইন্ডলি আমাকে জানাবেন, আপনি ক্লাসের আগে কি এখানে ক্লাসের আগে কি একটু পড়ে এসেছেন? ক্লাসের আগে আধা ঘন্টা পড়াশোনা করেছেন কে কে, একটু কমেন্টে জানাবেন। আমি অনেক দিন ধরে ল পড়াই, কিন্তু আমি আজকের ক্লাসেও কিন্তু পড়াশোনা করে ক্লাসে এসেছি। তো যেই জায়গায় এত বছর ল পড়ার পরেও আমি ক্লাস না পড়ে ক্লাসে আসি না, সেই জায়গায় আপনারা কিভাবে না পড়ে ক্লাসে ঢুকে যান, এটা একটু জানাবেন। ক্লাসে পড়াশোনা করে কে কে প্রবেশ করেছেন কমেন্টে জানাবেন। আচ্ছা, 68টা আমরা একটু আবার বলি। কিছু দলিল আছে যেগুলোর অ্যাটেস্টেশন মাস্ট, মানে সাক্ষী মাস্ট লাগবে। কিছু দলিল যদি আপনি করতে চান, সম্পাদন যদি করতে চান, সেখানে সাক্ষী মাস্ট লাগবে। তাহলে যে দলিলের সাক্ষী অবশ্যই লাগবে, সেই দলিলটা কিভাবে প্রমাণ করবেন? যে সাক্ষ্য দিয়েছে, যে দলিলে স্বাক্ষর করেছে, সাক্ষী হিসেবে তাকে এনে আপনি এটা প্রমাণ করবেন। দ্যাটস ইট, যদি সে সুস্থ থাকে। উইলের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, কিন্তু যে দলিলগুলো নিবন্ধন করা, সেই দলিলে আপনাকে এই প্যারাটা নিতে হবে না। এটা অ্যাটেস্টিং উইটনেস না এনেও আপনি প্রমাণ করতে পারবেন, নাম্বার 1। আবার যেই দলিলের সম্পাদনকারী আপনি সম্পাদন করেছেন, আমি সম্পাদন করেছি, আমরা কেউ ডিনাই করছি না, আমরা বলছি ইয়েস এটাই আমাদের দলিল, সেক্ষেত্রেও কোনো অ্যাটেস্টিং উইটনেসের দরকার নেই। একটু আগে আমি ক্লিয়ার করেছি সম্পাদন মানেটা কি, অ্যাটেস্টেশন মানে কি। সম্পাদন যদি না বুঝেন, অ্যাটেস্টেশন যদি না বুঝেন, তাহলে আপনার জন্য বোঝাটা ডিফিকাল্ট হবে। গত ক্লাসও আমি বলেছি হোয়াট ইজ এক্সিকিউশন, হোয়াট ইজ অ্যাটেস্টেশন, হোয়াট ইজ অ্যাটেস্টিং উইটনেস। ইট হ্যাজ বিন ক্লিয়ারলি ডিফাইন্ড ইন প্রিভিয়াস ক্লাস, ফর্মার ক্লাস। এতটুকু কি বুঝাইতে পেরেছি কমেন্টে জানাবেন। পরে আসি প্রতিদিন, থ্যাংক ইউ। অবশ্যই পড়াশোনা করে আসবেন, পড়াশোনা করার জন্য আমার পক্ষ থেকে এটা তো বলাই থাকে অলওয়েজ। আশা করি আপনারা আমার কথা মানবেন, শুনবেন। আর পৃথিবীতে আমার কথাই যদি না মানেন, তাহলে আর কি আর করা, কি আর বলা। এবার আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আমাদের কিছু ইম্পর্টেন্ট সেকশন আছে যেগুলো আপনাদেরকে পড়াইতে হবে, এই জন্য আমরা এই জায়গায় বেশি কথা বলতে চাই না। আপনারা সেকশন 17 একটু দেখে নিতে পারেন। 17 জাস্ট হচ্ছে প্রত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। তাহলে প্রত্যায়িত দলিল, যেটাতে আপনার হচ্ছে সাক্ষীর স্বাক্ষর আছে, কোনো পক্ষ যদি স্বীকার করে যে দলিলটি তার দ্বারা সম্পাদিত হয়েছে, তবে সম্পাদন সম্পর্কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে তার স্বীকৃতি যথেষ্ট। দুই পক্ষ স্বীকার করছে না, কিন্তু ধরেন আমি বললাম যে একটা প্রত্যায়িত দলিল, অ্যাটেস্টেড ডিড, অ্যাটেস্টেড ডকুমেন্টস, প্রত্যায়িত দলিল আপনি আমার সামনে নিয়ে আসেন। আমি বললাম যে ইয়েস এটি আমি সম্পাদন করেছি, আপনি এটা আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। আপনি এজিলি বলতে পারবেন যে এটা মিস্টার রায়হান সোহান কি করেছে, সম্পাদন করেছে, এটা অলরেডি উনি বলে দিয়েছে। এটা আপনি আমার বিরুদ্ধে কি করতে পারবেন, প্রমাণ করতে পারবেন, কিন্তু আমার পক্ষে না। ধরেন আমি সম্পাদন করেছি, এটা যদি প্রমাণিত হয় আমার লাভ, তাহলে এটা হবে না। কিন্তু আমার বিরুদ্ধে যদি প্রমাণ করার প্রয়োজন হয়, তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা লেস ইম্পর্টেন্ট। আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেকশন এটাও মুখে বলে ফেলি, সেটা হচ্ছে 71। এটা দেখে নেন। প্রত্যয়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেক্ষেত্রে কি করবেন? এখন যাদেরকে আপনি সাক্ষী রেখেছেন দলিলে, তারা বলছে যে আমি তো এই বিষয়ে কিছুই জানি না। কি বলেন? আমি স্বাক্ষর করেছি, আমি অ্যাটেস্টিং উইটনেস, সিরিয়াসলি? ও মাই গড, কবে এটা? জীবনও না। এখন সেই যদি ডিনাই করে, তখন কি করবেন? বলা হচ্ছে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। বলা হচ্ছে তখন আপনি কি করবেন? অন্য সাক্ষ্য দ্বারা সেটা প্রমাণ করবেন। তাহলে আদার্স যদি কোনো সাক্ষ্যর মাধ্যমে যদি প্রমাণ করার সুযোগ থাকে, সেটা আপনি করবেন। ঠিক আছে? অন্য সাক্ষীর মাধ্যমে আপনাকে করতে হবে। পরীক্ষাটা আসতে পারে, কিভাবে করবেন। এরপরে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে 72। এটা একটু দেখে নেবেন। 72 এটা পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। যে দলিল প্রত্যায়িত করা আইনত প্রয়োজন নাই। আমরা একটু আগে বলেছি কিছু দলিল আছে সাক্ষী মাস্ট লাগবে, আর কিছু দলিল আছে আইনত প্রয়োজন নেই। এখন ধরেন আইনত প্রয়োজন নেই, ওইরকম কিছু আপনার দলিল হচ্ছে আপনি কি করেছেন, আইনত প্রয়োজন নাই অ্যাটেস্টিং উইটনেসের, তারপরে আপনারা স্বাক্ষর করেছেন সেখানে, তখন সেখানে স্বাক্ষর না করলে যেভাবে প্রমাণ করতেন ঠিক সেইভাবে প্রমাণ করবেন। ঠিক আছে? যেহেতু অ্যাটেস্টিং উইটনেস স্বাক্ষর করেছে বলেই তাদেরকে আনতে হবে, বিষয়টা এরকম না। কারণ এখানে অ্যাটেস্টিংয়েরই প্রয়োজন নেই। তো অ্যাটেস্টিংয়ের প্রয়োজন না থাকার পরও আপনি সাক্ষী রেখেছেন,
সুতরাং এখানে সাক্ষী এনে আপনাকে প্রমাণ করতে হবে না, কারণ এখানে সাক্ষীর তো প্রয়োজনই নেই। তাহলে কিছু ডকুমেন্ট আছে যেগুলোতে অ্যাটেস্টিং উইটনেস দরকার হয় না, সেগুলো নর্মালি যেভাবে প্রমাণ করে আপনি সেভাবে প্রমাণ করবেন। অ্যাটেস্টিং উইটনেস এনে প্রমাণ করতে হবে, বিষয়টা ওরকম নয়। স্যার অনেক সুন্দর করে পড়তে পারেন, বিশেষ করে উদাহরণগুলো এবং আপনার হাসি দেখে ক্লাস খুব সুন্দর হয়ে ওঠে। নাইম শান কমেন্ট করে, থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা বলেছি, এবারে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে 73। এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 73 গুরুত্বপূর্ণ। একটা দলিলের মধ্যে স্বাক্ষর প্রমাণ করতে হয়, লেখা প্রমাণ করতে হয়, শিল প্রমাণ করতে হয়, অনেকগুলো কি আছে আপনার প্রমাণের বিষয় থাকে। স্বাক্ষর, তারপরে হচ্ছে শিল, অনেকগুলো বিষয় প্রমাণের বিষয় থাকে। এক্ষেত্রে প্রমাণের একটা নিয়ম এখানে বলা আছে। ইতিমধ্যে যে স্বাক্ষরটা আপনার প্রমাণিত বলে কি হয়েছে ধরে নেওয়া হয়েছে, আগেই একটা স্বাক্ষর প্রমাণিত, আপনার লেখা প্রমাণিত, ওটার সাথে মিলালে হয়ে যাবে। ধরেন একটা দলিল আপনি স্বাক্ষর করেছেন, আপনি লিখেছেন, সেটা অলরেডি প্রমাণিত, প্রুভড। সেটার সাথে যেটা নিয়ে বিবাদ হচ্ছে, ডিসপিউটিং সিগনেচার, ডিসপিউটেড রাইটিং, ডিসপিউটেড শিল, এই ডিসপিউটেড শিল, ডিসপিউটেড রাইটিং, ডিসপিউটেড সিগনেচারের সাথে যেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, আগের যে কোনো একটা লেখা, চিঠি, শিল, এই দুটা যদি মিলিয়েও কিন্তু কোর্ট কি হতে পারে, শিওর হতে পারে এটা আপনার কিনা। এই নিয়মটা এখানে বলা আছে, এটা একটু দেখে নেবেন। তাহলে কোর্ট চাইলে কম্পেয়ার করতে পারে, তুলনা করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসছে 13তম জুডিশিয়ারির প্রশ্ন, দ্য এভিডেন্স অ্যাক্টের কত ধারায় কম্পারিজন অফ সিগনেচার, রাইটিং অর শিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুভড, এই সংক্রান্ত বিধানটা আছে কোথায় বলেন। দেখেন ভালো করে খেয়াল করবেন, পরীক্ষায় কিন্তু এভিডেন্স একটা কোথায় আছে এটা কিন্তু প্রশ্নটা দিয়ে দেয়। আশেক মুস্তাফা রিয়াজ একটা কমেন্ট করেছেন, ওনারা উপকূলীয় এলাকায়। অবশ্যই আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাদেরকে সেফে রাখুক, নিরাপদে রাখুক, অবশ্যই সাবধানে থাকবেন। আমাদের দোয়া আপনাদের সাথেই আছে, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, সাবধানে রাখুক। শুধু কক্সবাজার নয়, চট্টগ্রামও কিন্তু বিপদের সম্মুখীন। চট্টগ্রামও কিন্তু একটা উপকূলীয় এলাকা। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার থেকে জাস্ট হচ্ছে 7 কিলোস দূরে হচ্ছে বঙ্গোপসাগর। আমরাও কিন্তু উপকূল, আমাদের এখানেও একটু পরে হয়তো প্রবলেম হতে পারে। আর কক্সবাজার এটাও কিন্তু উপকূলীয় এলাকা, আমরা উপকূলীয় এলাকায় আছি। একটু পরে আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। এবারে আমরা সরাসরি আরেকটা সেকশনে চলে যাব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যে বিষয়গুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এবারে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে। তাহলে দালিলিক সাক্ষ্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ডকুমেন্টারি এভিডেন্স। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে। এবার আমরা আরেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব ডকুমেন্টারি এভিডেন্স। আজকের ক্লাসে আমি বেশি আলোচনা করব কিন্তু সেকশন 112 নিয়ে। এটা নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে? অনেকে বুঝে না এটা নিয়ে বাংলাদেশের 80% স্টুডেন্ট এই সেকশন এটা বুঝে না, আন্দাজে মুখস্থ করে। তাহলে আমরা সেকশন 61 থেকে স্টার্ট করে 73 পর্যন্ত আমরা ডকুমেন্টারি এভিডেন্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কি করেছি, আলোচনা আমরা করেছি। ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। ডকুমেন্টারি এভিডেন্স সেকশন 61 থেকে স্টার্ট করে 73, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব আরেকটা টপিক নিয়ে, দ্যাট ইজ পাবলিক ডকুমেন্ট। তাহলে ডকুমেন্টকে কিন্তু নানাভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? নানাভাবে আমরা ভাগ করতে পারি। আমরা প্রথমেই সেকশন 59-এ সম্ভবত আমরা বলেছিলাম, সেকশন 59, সেকশন 61-এ আমরা একটা কথা বলেছি। আচ্ছা 59, ঠিক আছে, 59-এ আমরা বলেছি দুনিয়ার যাবতীয় বিষয়গুলো মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স। এটা আমরা বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে। মুখে সাক্ষী দিয়ে আপনি সবকিছু প্রমাণ করে ফেলতে পারবেন। দুনিয়ার সকল ফ্যাক্টস, এভরি ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স। সেখানে কিন্তু একটা এক্সেপশন দিয়ে আছে, এক্সেপ্ট দ্য কন্টেন্ট অফ ডকুমেন্ট। দলিলের বিষয়গুলো মুখে বলে করা যাবে না। এরপরে মুখে কিভাবে বলবেন সেটাও কিন্তু এরপরে বলা ছিল সেকশন 60-তে। মুখে যা বলবেন সেটা হইতে হবে ডিরেক্ট, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটা আমরা বলেছি। এরপরে আমরা সেকশন 61 থেকে স্টার্ট করে 73-তে আমরা দালিলিক সাক্ষ্য কিরকম সেখানে আমরা আলোচনা করেছি। বলেছি সেকশন 61-এ একটা ডকুমেন্ট কিভাবে প্রমাণিত হতে পারে। ডকুমেন্ট, কন্টেন্ট অফ ডকুমেন্ট, দলিলের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, যে কথাগুলো আছে, মে বি প্রুভড
বাই প্রাইমারি এভিডেন্স অর সেকেন্ডারি এভিডেন্স। হয় প্রাইমারি এভিডেন্স দিয়ে আপনি প্রমাণ করবেন অথবা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করবেন। এরপর আমরা বলেছি প্রাইমারি এভিডেন্স কি, দলিলটা সরাসরি কোর্টের কাছে আপনি সাবমিট করবেন ফর ইন্সপেকশন অফ দ্য কোর্ট, বিফোর কোর্ট। ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্যাট ডকুমেন্টস বিফোর দ্য কোর্ট ফর ইন্সপেকশন অফ দ্য কোর্ট। আপনি ইউ হ্যাভ টু সাবমিট দ্যাট ডকুমেন্ট ফর ইন্সপেকশন অফ দ্য কোর্ট। এটাকে আমরা বলেছি প্রাইমারি এভিডেন্স। তাহলে প্রাইমারি এভিডেন্স কোনগুলো সেটা আমরা দেখেছি। এরপর আমরা দেখেছি সেকেন্ডারি এভিডেন্স মানে কি, সেটা আমরা দেখেছি। সেকেন্ডারি এভিডেন্সের বিষয়গুলো আমরা দেখেছি। সবসময় আপনাকে প্রাইমারি এভিডেন্স দিতে হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি দেওয়ার সুযোগ আছে। কোথায় কোথায় আছে সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এরপর আমরা বলেছি দলিলের লেখা কিভাবে প্রমাণ করব, দলিলের স্বাক্ষর কিভাবে প্রমাণ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এবার আমরা দেখব দলিলকে আমরা নতুন, এই দলিল যেগুলোর কথা এতক্ষণ বললাম এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে পাবলিক, কিছু আছে প্রাইভেট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আমার ক্লাসে ঢোকার আগে অবশ্যই আনোয়ার হোসেন বলেছেন 73 কি পড়ানো লাগবে, অবশ্যই পড়তে হবে। আমি পড়াবো আরও পরে, এখন না, স্টেপ বাই স্টেপ যাবে, টেনশনের কোনো কারণ নেই, সব কিছু আমার নজরে আছে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। যারা নিয়মিত ক্লাস করবে, যারা নিয়মিত পড়াশোনা করবে, যারা ডিরেকশন মেনে চলবে, পরীক্ষা দিবে, তাদের 90% পাস করবে, বাকি 10% অ্যাক্সিডেন্টালি ফেল করবে। আপনি কেমন স্টুডেন্ট, মেধাবী নাকি মাঝারি, এটা আমি জিজ্ঞেস করিনি। শর্ত হচ্ছে কয়েকটা: ক্লাস করবেন নিয়মিত, পরীক্ষা দিবেন নিয়মিত, ডিরেকশন মেনে চলবেন নিয়মিত, আপনি পাস করবেন 90% গ্যারান্টেড। ঠিক আছে? আর অনেকে আছে যে জাস্ট আমাকে টাকা দিয়েছে, হ্যাঁ আপনি টাকাটা নেন, আমার অনেক টাকা, আমার টাকা বেশি হয়ে গেছে, আমার বাবা থেকে 10,000 টাকা নিয়েছি, এই যে নেন 6,000 আপনি, 4,000 আমি, তার আর কোনো খবর নাই। কিছু দিব আমি, কিছু দিবে সে। আচ্ছা, এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় সরকারি দলিল। তাহলে আমরা বললাম দলিলকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। এই দুই ভাগে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, পাবলিক এবং প্রাইভেট। এই পাবলিক দলিল সম্পর্কে বলা আছে সেকশন 74 থেকে স্টার্ট করে সেকশন 78, এই জায়গাগুলোতে বলা আছে হোয়াট ইজ পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্টের সংজ্ঞাটা আমরা একটু দেখবো। 74-এর বলা আছে কোনটা কোনটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট। এখানে বলা আছে the following documents are public document. কোনটা কোনটা? নাম্বার 1, documents forming the acts or record of the acts. তাহলে যেই সকল দলিলের মধ্যে আপনার কি থাকে, অন্তর্ভুক্ত থাকে, লেখা থাকে কাজ। অ্যাক্ট মানে হচ্ছে কাজ অথবা কাজের রেকর্ড, রেকর্ড অফ অ্যাক্টস, কাজের রেকর্ড অথবা কাজ। যেই সকল দলিলের মধ্যে লেখা থাকে কার কাজ, সেটা এখানে বলা আছে নাম্বার 1, সভারেইন অথরিটি। কোনো একটা সভারেইন অথরিটির যদি কোনো কাজ যেখানের মধ্যে থাকে সেটা, সেই দলিলটা, কোনো সভারেইন সার্বভৌমত্ব কোনো কর্তৃপক্ষের যদি কোনো কিছু, যদি কোনো দলিলে যদি লেখা থাকে, সেটা কিন্তু পাবলিক, নাম্বার 1। নাম্বার 2, আর কার কাজ? 2 নম্বরে বলা আছে অফিসিয়াল বডিজ অ্যান্ড ট্রাইব্যুনালস। অফিসিয়াল বডি এবং হচ্ছে যে কোনো একটা অফিসিয়াল বডি এবং হচ্ছে ট্রাইব্যুনালের কোনো রেকর্ড বা কোনো কাজ, সেটাও হচ্ছে আপনার কি, সেটাও পাবলিক ডকুমেন্টস। এরপরে আর একটা কথা বলা আছে অফ পাবলিক অফিসার্স, অথবা কোন একটা পাবলিক অফিসারের কাজ। কোন ধরনের পাবলিক অফিসার সেটাও এখানে বলা আছে, বলা হচ্ছে সেটা হইতে পারে লেজিসলেটিভ, সেটা হইতে পারে জুডিশিয়াল, সেটা হইতে পারে এক্সিকিউটিভ, নির্বাহী, সংসদীয়, আইন, তারপরে হচ্ছে বিচার বিভাগ। তাদের যতগুলো রেকর্ড আছে, যতগুলো কাজ আছে, এগুলো যদি রেকর্ড করা হয় সেগুলো। এরপরে বলা হচ্ছে কি, বাংলাদেশ এবং বিদেশের হলেও কোনো সমস্যা নাই, এই সবগুলো হচ্ছে এই ডকুমেন্টগুলো, সবগুলো এই ধরনের যদি কোনো ডকুমেন্ট যদি তারা ক্রিয়েট করে, তাদের কাজের রেকর্ডগুলো হচ্ছে পাবলিক ডকুমেন্ট, নাম্বার 1। আরেকটা পাবলিক ডকুমেন্টের কথা এখানে বলা আছে পাবলিক রেকর্ড ক্যাপ্ট ইন বাংলাদেশ অফ প্রাইভেট ডকুমেন্ট। ডকুমেন্টটা প্রাইভেট কিন্তু এটা বাংলাদেশ রেখেছে আমাদের পক্ষ থেকে, সেটাও কিন্তু পাবলিক ডকুমেন্ট। যেমন আমি আর আপনার জায়গার দলিল, আমি আর আপনি এক্সিকিউশন করলাম, এটা আমরা কোর্টে গিয়ে, এটা আমরা রেকর্ড রুমে গিয়ে জমা দিলাম, সেখানে রাখা হলো, এটা বালামের মধ্যে তোলা হলো। তাহলে বালামের মধ্যে যে আমি আর আপনার যে প্রাইভেট ডকুমেন্টটা যে তুললো, এটাও কিন্তু একটা সরকারি দলিল। আমি লিখেছি আরজি, আপনি লিখেছেন আরজি জবাব, তাহলে আরজি হোক আর আরজি জবাব হোক, এটা যখন আমরা কোর্টে সাবমিট করেছি তখন সেটা হয়ে গেছে আপনার হচ্ছে সরকারি দলিল।
এই বিষয়গুলো না, এটাতে একটু বিষয় আছে, আরজি জবাবের মধ্যে একটা এক্সেপশন আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে আপনার কোর্ট যে রায় দিবে, আদেশ দিবে, আরজি জবাবও ঠিক আছে এখানে। আচ্ছা, আরজি জবাব হচ্ছে প্রাইভেটেরটা, যেটা আমরা বললাম, এটা হচ্ছে আমাদের লেখা, বাট আমরা কোর্টে সাবমিট করেছি, কোর্ট রেখেছে, সেটা ওইভাবে। আর যারা হাজব্যান্ডের টাকা দিয়েছে তাদের কি হবে ভাইয়া? হাজব্যান্ডের টাকা যারা দিয়েছে তারা হচ্ছে হাজব্যান্ড থেকে নিয়েছে, তারা তো আর 10,000 টাকা নিবে না, তারা নিয়েছে 15,000 টাকা। আমাকে কিছু দিয়েছে, বাকিগুলো দিয়ে অনলাইন শপিং, ঠিক আছে, অনলাইন এই যে 3,000 টাকার কসমেটিক্স, 3,000 টাকার 4 পিস 5 পিস কিছু আমাকে কিছু বাক করে, মোটামুটি একটা জাস্টিস আর কি। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল জাস্টিস, ঠিক আছে। যারা বাবা থেকে নিয়েছে তারা এই বয়সে, বিশ্বাস করেন, কোনো ছেলের বাবা হয়তো এখানে আছে, আমাকে যদি ফোন করে জিজ্ঞেস করে আপনি কি সত্যি সত্যি ক্লাস নেবেন, এটা কি সত্য, আমি বললাম যে কেন, আমার ছেলেকে বিশ্বাস হয় না? না হয়, আমি একটু আসলে সারপ্রাইজড হয়ে যাই, বলেছি এটা কি সত্য যে আপনি পড়াবেন, টাকাটা কি দিব? এটা আসলে খুবই টেনশনের বিষয়, বিশ্বাস করতে চাচ্ছে না। না হলে একটা অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলের বাবা, মেয়ের বাবা, আমাকে, মেয়ের মা আমাকে কেন বলবে আপনি কি সত্যি পড়াবেন, আপনি কি পড়ান? আমার মেয়ে বলেছে, আমার ছেলে বলেছে। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটু সামনে যাই। আরজি জবাব তো সরকারি দলিল, হ্যাঁ সরকারি দলিল, কিন্তু এটা লিখেছি আমরা, আমি আর আপনি লিখেছি, যখন কোর্টে দিয়েছি তখন এটা সরকারি দলিল। তো যাই হোক, আমরা 74-এ দেখলাম হচ্ছে কোনটা কোনটা সরকারি দলিল। তবে সরকারি দলিল হচ্ছে কোনগুলো, বেসরকারি দলিল কোনগুলো, এগুলোর একটা তালিকা আপনাদেরকে দিব, কারণ এখান থেকে আসলে একটু প্রবলেম হয়। আর অনেকে লিখেছে না আমার হচ্ছে নিজের টাকা, যারা নিজের টাকা তারা তো আমাকে একটু ডিসকাউন্ট দেন, আমাকে এটা করেন ওটা করেন, কিন্তু যারা হচ্ছে বাপের টাকা এবং জামার টাকা বা বউয়ের টাকা, তারা কিন্তু কোনো আর্গুমেন্টে নাই, আপনার কথা লাগবে সেটা নেন, বাকিটা আমার। মানে আমি যতটুকু খেয়াল করলাম আর কি। আর যাদের নিজের টাকা তাদের তো বলে যে ভাই আমার তো ভাত খাওয়ার টাকা নেই। ওকে, এবার আমরা তাহলে সরকারি দলিলের বিষয়গুলো আমরা বললাম। সরকারি দলিল কোনগুলো 74-এ আমরা ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্টস কোনগুলো, এগুলো আমরা একটু বললাম। এবারে আমরা সরকারি দলিল থেকে কিন্তু দেখেন 6টা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে, 6টা, একটা না 6টা প্রশ্ন আসছে, 6টা প্রশ্ন পরীক্ষা আসছে, তার মানে এখান থেকে কিন্তু সামনে পরীক্ষা আসতে পারে, এটা একটু ভালো করে দেখে নেবেন। এবারে আমরা আর একটু সামনে যাব, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 75টা একটু দেখে ফেলি। আপনার হচ্ছে 74-এ যেগুলো বলা আছে এগুলো ছাড়া বাকি যা ডকুমেন্ট আছে সবগুলো কিন্তু প্রাইভেট ডকুমেন্ট। ওকে, এটা গেল। এবার আমরা 76টা একটু দেখি, এখানে কি বলা হচ্ছে, সরকারি দলিলের জাবেদা নকল। সরকারি দলিলের কিছু সার্টিফাইড কপি আছে, খেয়াল করবেন। আমরা যখন সেকেন্ডারি এভিডেন্সের কথা বলেছি সেখানে আমরা বলেছি যে সার্টিফাইড কপির কথা বলেছি। যদি পাবলিক ডকুমেন্ট হয়, আপনি সার্টিফাইড কপি সাবমিট করে, বাই সাবমিটিং সার্টিফাইড কপি আপনি কি করতে পারবেন, সরকারি দলিল প্রমাণ করতে পারবেন। এখন সার্টিফাইড কপি বিষয়টা কিরকম, এটা এখানে বলা আছে। তাহলে সরকারি দলিল, যে মেন দলিলটা যার কাছে আছে, যিনি হেফাজত করে, রেকর্ড রুমের যে কিপার যার কাছে, তাকে সংরক্ষণ করে আপনি ওনার কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি যথাযথ পার্সেন্ট আপনার টাকাটা দিলাম সরকারি ফি, এরপর উনি আপনাকে একটা হুবহু লিখে আপনাকে একটা কপি দিবেন, নিচে ওনার পদবি, ওনার সিগনেচার, ওনার তারিখ সবকিছু দেওয়া থাকবে, দিস ইজ দ্য জাবেদা নকল, দিস ইজ দ্য সার্টিফাইড কপি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেকশন 77 একটু দেখে নেবেন, সেকশন 78 তো আমরা একটু দেখে নিই। এখন অন্যান্য সরকারি দলিল কিভাবে প্রমাণ করবেন, আরো তো অনেক ধরনের সরকারি দলিল আছে, শুধু কি রেকর্ড রুমে যেগুলো রাখা সেগুলো, বাকি যেগুলো আছে সেগুলো কিভাবে প্রমাণ করবেন সেটা 78 আছে। 78 একটু দেখে নেবেন। আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন, সবগুলো একসাথে আলোচনা করার চেষ্টা করব। একজন বলেছেন 2023-এর প্রশ্ন একটু বুঝাই দেন, 2023-এর প্রশ্ন কোনটা আসছে একটু কমেন্টে জানাবেন। 2023-এ কোন প্রশ্নটা আসছে? 2023-এর কোথায়? 2013 এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? সরকারি দলিল নয় কোনটা, এটা নিয়ে একটু কি আছে আপনার, এটা নিয়ে একটু ডাউট আছে। জন্মসনদ কিন্তু সরকারি, আরজি জবাব হচ্ছে সরকারি, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট এটাও সরকারি,
বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, এটা কিন্তু সরকারি নয়, এটা সবার জন্য অ্যাক্সেসেবল নয়, এই জন্য এটাই আনসার। কিন্তু বাকিগুলো সবগুলো আমাদের জন্য অ্যাক্সেসেবল, এগুলো আমরা, আর এগুলো সরকারি, সনদ সরকারি, এটা আমরা সবাই জানি। আর যে জবাব সরকারি, এটাও আমরা জানি। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট, এটাও সরকারি, কিন্তু এটা নয়। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, আমরা 78 পর্যন্ত দেখলাম অনেকগুলো কমেন্ট। আপনাদের সবার বক্তব্য হচ্ছে বউয়ের টাকায় ভর্তি হয়েছেন এমন কোনো ভাগ্যবান ভাই কি এখানে আছেন? এটা স্বীকার করবে না। বাঙালি পুরুষদের একটা প্রবলেম আছে, কি জানেন? বাঙালি পুরুষদের একটা সমস্যা হচ্ছে বউয়ের টাকায় ভর্তি হলে এটা স্বীকার করবে না। এটা স্বীকার করলে কি সমস্যা, এটা আমি জানি না। এবং একই সাথে বউয়ের কাজের স্বীকৃতি আসলে দেয় না, এটাও একটা সমস্যা আছে। যেমন গত কয়েকদিন আগে আমি হঠাৎ করে দেখলাম যে টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে, 38 থেকে 40। তখন কিন্তু রান্নাঘরের টেম্পারেচার কিন্তু 40 নেই, এটা টেম্পারেচার চলে গেছে মিনিমাম 45-এ। তাহলে এই কাজের কিন্তু একটা স্বীকৃতি তো অন্তত মুখে বলা দরকার, কিন্তু আসলে এটা বাঙালিরা দেয় না, কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকেই বলেছেন যে আপনারা নিজের টাকায় ভর্তি হয়েছেন। আমি বিশ্বাস করেছি আপনারা নিজের টাকায় ভর্তি হয়েছেন, তবে আমি খুশি হতাম আপনারা আমার টাকায়, বউয়ের টাকায়, বাপের টাকায় ভর্তি হলে, তখন আসলে আমারও লাভ, আপনাদেরও লাভ। যারা নিজের টাকায় হয়েছেন, এটা আমাদের একটা বিশাল লস। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলেন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, যেটা আমাদের জন্য দরকার। এবারে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করি। এবারে সবগুলো হচ্ছে এগুলা, মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং হচ্ছে কনক্লুসিভ প্রুফ। প্রথমত আমরা একটু দেখে নিতে চাই মে প্রিজাম্পশন কোনটা, শ্যাল প্রিজাম্পশন কোনটা। প্রিলি মাস্টার পেজ নাম্বার 469 এবং ধারা 3-এর মধ্যে আমরা সংজ্ঞাগুলো দেখেছি, কোনটা মে প্রিজাম্পশন, কোনটা শ্যাল প্রিজাম্পশন, কোনটা কনক্লুসিভ প্রুফ। এই আইনের মধ্যে, এভিডেন্স অ্যাক্টের মধ্যে কিছু বিষয়ে বলা হয়েছে এই বিষয়টা কোর্ট ধরে নিতে পারে, এই বিষয় সত্যতা ধরে নিতে পারে, মানে এই বিষয়টা যে আছে, এক্সিস্টেন্স আছে, এটা কোর্ট ধরে নিতে পারে। সব ধরে নিতে পারবে না, এই আইনের মধ্যে বলা আছে, সাক্ষ্য আইনের মধ্যে কোর্ট কোনটাকে মে প্রিজিউম করবে সেটা বলা আছে। এই আইনের মধ্যে কোর্ট কোনটাকে শ্যাল অবশ্যই এটার সত্যতা ধরে নিবে সেটা বলা আছে। আর কোর্ট কোনটাতে একটার সাপেক্ষে আরেকটাকে অবশ্যই কি ধরে নিবে, তার সত্যতা ধরে নিবে আপনার, সেটা হচ্ছে কনক্লুসিভ প্রিজাম্পশন। তাহলে আমরা দেখে নিব কোন কোন জায়গায় কোর্ট একটা বিষয়ের সত্যতা ধরে নিতে পারে, এটা অপ্রমাণিত না হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে অপ্রমাণিত করেন নাই, মিথ্যা প্রমাণ করেন, অপ্রমাণিত করেন নাই, ততক্ষণ পর্যন্ত কোর্ট এটার সত্যতা ধরে নিতে পারে। আর শ্যাল যেটা আছে, এটা কোর্ট অবশ্যই ধরে নিবে। এটা হচ্ছে কোর্ট ধরে নিতে পারে, নাও নিতে পারে, এটা কোর্টের ইচ্ছা, ডিসক্রিপশন আপ অন দ্য কোর্ট। আর শ্যালের যে বিষয়টা, এটা হচ্ছে কোর্ট অবশ্যই ধরে নিবে, আর আপনি রিভার্ট করলে করতে পারবেন, কিন্তু কোর্ট অবশ্যই এটা সত্যতা ধরে নিবে। আপনি রিভার্ট করলে এটা আপনার বিষয়। আর ম্যাটটা কোর্ট ধরে নিতে পারে, নাও নিতে পারে, আর এটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, একটার সাপেক্ষে আর একটা চূড়ান্ত কোর্ট অনুমান করবে। এখন আমরা দেখে নিতে চাই তাহলে প্রিজাম্পশনের যে সংজ্ঞাগুলো, এগুলো সবগুলো হচ্ছে সেকশন 4-এ, এক্সট্রিমলি সরি 4-এ, গ্রুপের মধ্যে কথা হবে না, ক্লাসের কনভারসেশন যাবে আমার সাথে সাথে। আমি যখন বলেছি, আমি যখন ক্লাসে যখন আলোচনা করেছি একটা বিষয়, তখন আপনারা সেটা নিয়ে হাসবেন, আমি যখন হাসবো হা হা হা, আপনারা হাসবেন হা 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 হু। যখন আমি হাসি বন্ধ করে দেবো, তখন আপনারা হাসি বন্ধ করে দেবেন। এটা হচ্ছে ক্লাসের সিস্টেমটা ওরকম। কিন্তু আমি হাসা বন্ধ করে, আমার হাসি বন্ধ হয়ে যায়, কিন্তু আপনারা পিছনে হা 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 করতে থাকেন, এভাবে হবে না আসলে। আমি যেরকম করবো আপনারা সেরকম করবেন, আমি চোখ বন্ধ করলে আপনারা চোখ বন্ধ করবেন। ক্লাসের সিস্টেমটাই আসলে ওরকম। তো যাই হোক, এটা আসলে আমারই ব্যর্থতা যে আপনারা, আমার হাসি বন্ধ হওয়ার পরও আপনারা হাসেন। আমি হাসি বন্ধ করে ক্লাসে চলে গেছি, আপনারা তারপরে পিছনে হা 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 করতে থাকেন। এবারে আমরা তাহলে মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং কনক্লুসিভ প্রুফের বিষয়টা দেখে নিলাম। এবারে আমরা দেখে নিব এভিডেন্স অ্যাক্টের কোনটা কোর্ট মে প্রিজাম্পশন, কোনটা শ্যাল প্রিজাম্পশন, সেটা আমরা দেখব। দেখার আগে আমরা একটু দেখে নিতে চাই প্রশ্ন হবে কিরকম, সেটা একটু আমরা দেখে নিতে চাই। কয়েকটা প্রশ্ন দেখলে আমরা বুঝে যাবো যে পরীক্ষায় প্রশ্ন কোন স্টাইলে আসতে পারে, সেটা আমরা বুঝে নিব। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রিজাম্পশন এস টু পাওয়ার অফ অ্যাটর্নি, এটা কোন ধরনের অনুমান, খেয়াল করবেন। তাহলে প্রশ্নের স্টাইলটা দেখেন, প্রিজাম্পশন এস টু, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়ে কোর্টের অনুমানটা কিরকম, পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়ে এটা অনুমানটা কিরকম, এটা কি মে প্রিজাম্পশন, এটা কি শ্যাল প্রিজাম্পশন, এটা কি কনক্লুসিভ প্রিজাম্পশন, এটা আসতে পারে।
অথবা কোর্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলেন তো দেখি প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি এটা কোন ধারায় আছে। তাহলে আমরা এখন যে বিষয়গুলো বলবো এগুলো হয় আপনাকে জিজ্ঞেস করবে কোথায় আছে, অথবা জিজ্ঞেস করবে যে এটা কোন ধরনের অনুমান, এটা কি মে নাকি শেল নাকি মে প্রিজাম্পশন। প্রিলি মাস্টারের মধ্যে 525 পৃষ্ঠা নতুন ভার্সনের যে বইটা আছে, এখানে যে তালিকাটা দেওয়া আছে আমরা একটু তালিকাটা একটু দেখে নিব। তালিকাটা দেখে নিলে আশা করি আমাদের হয়ে যাবে। 79 থেকে তালিকাটা দিয়ে আছে, 79 থেকে স্টার্ট করে আপনার হচ্ছে 90 পর্যন্ত। এখানে একটু দেখি তো আমরা কি কি আছে। 79-এ দেখেন প্রিজাম্পশন অ্যাজ টু জেনুইননেস অফ সার্টিফাইড কপি। একটা জাবেদা নকল আপনি কোর্টে সাবমিট করেছেন, এটা সত্য, কোর্ট ধরে নিবে যে এটা সত্য, অবশ্যই ধরে নিবে। আপনি যদি মিথ্যা প্রমাণ করতে পারেন এটা আপনার বিষয়, কিন্তু কোর্ট অবশ্যই ধরে নিবে। এই জন্য লেখা আছে শেল। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রিজাম্পশন অ্যাজ টু জেনুইননেস অফ সার্টিফাইড কপি, এটা কোন ধারার বিধান এবং এটা কোন ধরনের অনুমান, প্রশ্ন আসতে পারে। বাকিগুলো যদি আপনারা দেখেন সেম ভাবে আপনারা একটু দেখে নিতে পারেন। প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্ট প্রডিউসেস রেকর্ড অফ এভিডেন্স, প্রিজাম্পশন অ্যাজ টু গেজেট ইন ডিজিটাল ফর্ম, প্রিজাম্পশন অ্যাজ টু ম্যাপ প্ল্যান মেড বাই অথরিটি অফ গভর্নমেন্ট, প্রিজাম্পশন অ্যাজ টু কালেকশন অফ ল অ্যান্ড রিপোর্ট যেমন ডিএলআর বিএলডি, ঠিক আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এখানে আরো অনেকগুলো অনুমানের কথা বলা আছে। আমরা একটা যেমন হচ্ছে 90টা একটু দেখবো আমরা। প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্ট 30 ইয়ার্স ওল্ড, এটা একটু আমরা ব্যাখ্যা করতে চাই, এটা কোন ধরনের অনুমান, এটাও আসতে পারে। প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্ট 30 ইয়ার্স ওল্ড, 30 বছরের পুরানো দলিল, এটার সত্যটা আপনার হচ্ছে এটা ম্যাপ প্রিজাম্পশন। এবারে আমরা 90 ধারাটা একটু ব্যাখ্যা করতে চাই, 90 ধারার একটু ডিপলি দেখবো, ঠিক আছে। তাহলে কোনটা কোন ধরনের প্রিজাম্পশন এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। 79 থেকে স্টার্ট করে 90 পর্যন্ত, ওকে, 90 না শুধু 90 এর পর্যন্ত দেখে নেবেন। আমরা 90টা একটু দেখতে চাই। তাহলে 90 ধারায় বলা হচ্ছে 30 বছরের একটা পুরাতন দলিল আপনি হাজির করেছেন, যার কাছে থাকার কথা তার থেকে এনে যদি আপনি হাজির করেন, কোর্ট ধরে নিবে যে এটা সত্য, ধরে নিতে পারে। লেখা আছে কোর্ট মে প্রিজিউম দ্যাট, এই জন্য এটা হচ্ছে মে প্রিজাম্পশন। কোর্ট অবশ্যই সত্য ধরে নিবে না, ধরে নিবে যে এটা খাঁটি, ধরে নিতে পারে অবশ্যই। তবে এখানে শর্ত দিয়ে আছে, এটা আনতে হবে কোথায় থেকে, যার কাছে এটা থাকার কথা তার থেকে আনতে হবে, যার কাছে এটা থাকার কথা তার থেকে এনেই আপনাকে আনতে হবে। তাহলে দলিলের প্রকৃতি আছে, কোন দলিল কার কাছে থাকবে, এটা কিছু নিয়ম আছে। যেমন ধরেন মর্টগেজ ডিড, বন্ধক দলিল, তাহলে বন্ধক দলিল কার কাছে থাকে, আপনি ধরেন আমি আপনার জায়গা বন্ধক নিয়েছি, আপনার জায়গা, তাহলে ডিডটা কিন্তু আমার কাছে থাকবে। যখনই আমার থেকে আপনি নিয়ে ফেলবেন তাহলে বন্ধক শেষ। তাহলে আমার থেকে আমি যদি হাজির করি সেটা যেহেতু আমার কাছে থাকার কথা, 30 বছর এই ধরনের পুরাতন দলিল বিষয়ে কোর্ট সত্যতা ধরে নিতে পারে, মে প্রিজাম্পশন, ঠিক আছে। 73 ক কি পড়তে হবে, এরকম কিছু ধারা আমি স্কিপ করেছি, এগুলো আমি একসাথে পড়াবো, ঠিক আছে। 73 ক, 67 এর এরকম কিছু সেকশন যেগুলো নতুনভাবে অ্যাড করা হয়েছে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে প্রশ্ন করেছে একটা জমি দীর্ঘকাল এর দখলে আছে, জমি সংক্রান্ত এর দলিলপত্র তার হেফাজত থেকে যখন বের করেন, আপনার একটা জায়গা আপনার দখলে আছে, এখন আপনার হেফাজত থেকে ওটা ওই সংক্রান্ত কাগজপত্র আপনি নিয়ে আসেন 30 বছরের পুরনো, তাহলে এটা কোড মে প্রিজিউম। ঠিক সেম ভাবে আপনার হচ্ছে এখান থেকে কয়টা প্রশ্ন আসছে দেখেন, 4টা প্রশ্ন করা হয়েছে। দশম জুডিশিয়ারি, অ্যাডভোকেটশিপ 2015, অ্যাডভোকেটশিপ 2012, অ্যাডভোকেটশিপ 2020। কি প্রশ্ন করেছে দেখেন তো, 30 বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমানের বিধান এটা কোন ধারায় আছে, জুডিশিয়ারির প্রশ্ন। 30 বছরের পুরাতন দলিলের সঠিক ধরিয়া নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় কার কাছ থেকে, বলেন তো দেখি, পারবেন, একটু আগে বলেছি প্রপার কাস্টডি। সাক্ষ্য আইনে অনুসারে 30 বছরের পুরনো একটা দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবেন যদি দলিলটি হয় কি, আপনারা পারবেন। নিম্নোক্ত কোন বিধানটি শেল প্রিজিউমের অন্তর্ভুক্ত, ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি, ফরেন জুডিশিয়াল রেকর্ড, টেলিগ্রাফিক মেসেজ, 30 ইয়ার্স অফ ওল্ড ডকুমেন্ট, এটা আপনারা পারবেন। 90 এর এটা আমরা একটু দেখে ফেলি, এটা হচ্ছে ডিজিটাল রেকর্ড, এটা জাস্ট একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে 5 ইয়ার্স। তাহলে যদি এখানে বলেছে হচ্ছে 90 বছরের পুরাতন দলিল, আর এটা হচ্ছে 5 বছরের পুরাতন দলিল। ডিজিটালের ক্ষেত্রে এটা হচ্ছে 5 বছরের পুরাতন হলে সঠিক হেফাজত থেকে যদি আনেন, কোর্ট এটাকে মে প্রিজিউম হিসেবে ধরে নিতে পারে। এবার আমরা ইম্পর্টেন্ট কিছু বিষয়ে চলে যাব। আপনাদেরকে একটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে 91 থেকে 100 দ্বারা, এখান থেকে এখন পর্যন্ত ইতিহাসের জুডিশিয়ারি বার কাউন্সিলের ইতিহাসে কোনো এমসিকিউ এখান থেকে করা হয়নি, ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে এক্সক্লুশন অফ ওরাল বাই ডকুমেন্টারি, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যের বর্জন। দলিলের বিষয়ে আপনাকে দলিল সাক্ষ্য দিতে হবে, আপনি এখানে মৌখিক সাক্ষ্য দিলে হবে না, তার কিছু নিয়মাবলী আছে, এগুলো 91 থেকে 100 দ্বারাই বলা আছে। এখান থেকে এমসিকিউ জুডিশিয়ারি তো আসে নাই, বার কাউন্সিল আসে নাই, তবে এখান থেকে বার কাউন্সিল পরীক্ষায় একটা রিটেন প্রশ্ন এসেছিল, লিখিত প্রশ্ন। এই জন্য আপনারা লিখিত মাস্টার বই থেকে এটা একটু ভালো করে একটু দেখে নেবেন, লিখিত মাস্টার বই থেকে দেখে নিলে এনাফ।
এবং সাথে প্রিলি মাস্টার থেকে একটু দেখে নেবেন, এটা আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে রাখলাম। এগুলো আমরা রিটেনের ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। প্রিলি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, লিখিত তো হতে পারে। এবার আমরা প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য বার্ডেন অফ প্রুফ। আজকের ক্লাসের লাস্ট টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক 114। এই যে 101 থেকে 114, এখানের মধ্যে 112 নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। এটা আপনাদের অনেকেরই কিছু প্রশ্ন আছে। 112 এটা নিয়ে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, মাঝে মাঝে করেছেন, আমি রিপ্লাই করেছি, অনেক সময় করিও নাই। কনক্লুসিভ প্রুফ, এটা তো আপনারা আমাকে প্রশ্ন করেন। আপনার যেমন সেখানে 112তে কি বলা আছে, একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়েছে, আজকে বিয়ে হওয়ার 10 দিন পরে একটা বাচ্চা হয়েছে। এখন বাচ্চাটার কি হবে, এটা কি বৈধ নাকি অবৈধ? আচ্ছা, বাচ্চাটার বাপকে, ঠিক আছে, বেসিক্যালি 112 বিষয় হচ্ছে বাপকে, প্যাটার্নিটি, বাপকে হবে, এটা নিয়ে একটা প্রশ্ন। ডিভোর্স হয়ে গেছে মহিলার, ডিভোর্সের 10 মাস পরে, 5 মাস পরে বা 2 মাস পরে বাচ্চা হয়েছে, এখন এটার বাপকে হবে। কিন্তু আইনের মধ্যে বলা আছে বিয়ে বলবৎ থাকাকালীন অবস্থায়, ডিউরিং ম্যারেজে যদি বাচ্চা হয় এবং বিবাহের পরে, ডিভোর্সের পরে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা আছে 280 দিন, তার মধ্যে যদি বাচ্চা হয়, তাহলে এই বাচ্চার বাপ হচ্ছেন আপনি, ঠিক আছে? এই বাচ্চার বাপ হচ্ছে মিস্টার ফয়সালি হচ্ছে এই বাচ্চার বাপ, এবং এটা খণ্ডন করা যাবে না, যেহেতু এটা কনক্লুসিভ প্রুফ। এতটুকু পর্যন্ত আমরা জানি। অনেকে প্রশ্ন করে যে এটা কনক্লুসিভ প্রুফ, এটা খণ্ডন করা যাবে কিনা, সুযোগ আছে কিনা, এটা নিয়ে অনেক কথা হতে পারে। একটু পরে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা সেকশন 101 থেকে স্টার্ট করতে চাই। আমরা 112 থেকে একটু আলোচনা বেশি করব। 101 সিম্পল বিষয়। আপনি 101-এ বলা হচ্ছে কে মামলা প্রমাণ করবে। আপনি কোর্টের কাছে একটা বিষয় প্রার্থনা করছেন, আপনি বলছেন যে মাননীয় আদালত, আমার এই জায়গাটা আমি মিস্টার ফয়সাল থেকে নিয়েছি, আপনি এটা আমার পক্ষে রায় দেন। তাহলে এটা আপনি প্রমাণ করবেন। যে কোর্টের কাছে কোনো একটা ফ্যাক্টস সম্পর্কে, কোনো একটা লিগ্যাল বিষয় সম্পর্কে একটা লিগ্যাল ডিসিশন যে কোর্টের কাছে প্রার্থনা করে, সেই সেটা প্রমাণ করবে। এটা ভেরি সিম্পল থিং। আপনি মামলা করেছেন, আপনার মামলা আপনিই প্রমাণ করবেন। আপনি বলছেন যে আপনার বাসায় চুরি হয়েছে, করিম সেটা চুরি করেছে, তাহলে আপনি সেটা প্রমাণ করবেন। একটা বিষয় নিয়ে কোর্টের কাছে আপনি প্রার্থনা করছেন, সেই বিষয়টা আপনাকে প্রমাণ করতে হবে। বলা হচ্ছে হু এভার ডিজায়ার্স, যে চায়, যার ইচ্ছা, এনি কোর্ট, যে একটা কোর্টের কাছে টু গিভ জাজমেন্ট, কোর্ট একটা রায় দিক আমাকে, কি সম্পর্কে, এস টু লিগ্যাল রাইট, আইনি অধিকার সম্পর্কে অথবা লাইবিলিটি সম্পর্কে, ডিপেন্ডেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ ফ্যাক্টস, একটা বিষয়, একটা ঘটনার অস্তিত্ব আছে, ওটার উপর নির্ভর করে কোর্ট আমাকে একটা লিগ্যাল রায় দিক, আমার পক্ষে একটা রায় দিক, এটা আমার কোর্টের কাছে প্রার্থনা। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে মাস্ট প্রুভ দ্যাট দোজ ফ্যাক্টস এক্সিস্ট, আপনাকে সেটা প্রমাণ করতে হবে, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। When a person is bound to prove the existence of any fact, it is said that the burden of proof lies on that person. আপনি কোনো একটা ফ্যাক্টসের উপর ডিপেন্ড করছেন, এটি আমি আপনার বাবা থেকে ক্রয় করেছি, তিনি আমাকে দান করেছে, উইল করেছেন, সেটা আপনিই প্রমাণ করবেন। কারণ ওটা প্রমাণিত হলেই কিন্তু আপনি লিগ্যাল রাইটটা পাবেন, কোর্ট আপনাকে দিবে। এই জন্য ইংলিশে যেটা ওখানে বলা আছে হু এভার ডিজায়ার্স কোর্ট to give judgment as to any legal right or liability dependent on the existence of facts which he asserts must prove that those facts exist. Very simple thing. বিবাহের 7 মাস পর বাচ্চা হলে এর বৈধতা কি, একটু পরে আলোচনা করব, এখন আমরা আলোচনা করিনি, একটু পরে। তাহলে 101 নিয়ে আমরা বলেছি বার্ডেনটা কার উপর, যে কোর্টের কাছে প্রার্থনা করবে কোন একটা ফ্যাক্টসের উপর ডিপেন্ড করে, সেটা সেই প্রমাণ করবে। ভেরি সিম্পল থিং। 102টা পরীক্ষায় প্রশ্ন আসছে, অ্যাডভোকেটশিপ 2013, অ্যাডভোকেটশিপ 2007, পারবেন। অন হোম বার্ডেন অফ প্রুফ লাইস, এগুলো সেম কথা। 102 বার্ডেন অফ প্রুফটা কার উপর, সেটা 102 এর মধ্যে বলা আছে। 102 বলা হচ্ছে আমি মামলা করেছি আপনার বিরুদ্ধে, এখন মামলার মধ্যে যদি কোনো এভিডেন্স দেওয়া না হয়, যে ফেল করবে সে কি করবে, মামলাটা সে কি করবে, প্রমাণ করবে, বার্ডেনটা তার উপর। সিম্পল কথা। এখন ধরেন একটা জায়গা আপনার দখলে, ভালো করে বুঝবেন, আপনি আপনার বাবা থেকে পেয়েছেন, দখলে আছে। এখন আমি কোর্টে মামলা করলাম যে মাননীয় আদালত জায়গাটা আমি পাবো, কারণ হচ্ছে এটা আমি ওনার বাবা থেকে ক্রয় করেছি। এতটুকু। আমি যে ওনার বাবা থেকে ক্রয় করলাম, বিক্রয় দলিলটা কোর্টকে দেখাইতে হবে না, সাবমিট করতে হবে না? এখন যদি ধরেন বিক্রয় দলিল আমি কোর্টে সাবমিট করিনি, তাহলে এভিডেন্স যদি দেওয়া না হয়, তাহলে এখানে লস কার?
আমার নাকি আপনার? আমার। তাহলে মামলাটা আমাকেই প্রমাণ করতে হবে, সিম্পল থিং। কথা বুঝাইতে পেরেছি? উদাহরণটা কিন্তু সেটা দিয়ে আছে, আর একটা যেটা দিয়ে আছে এগুলো ওরকমই। তাহলে কোনো সাক্ষ্য যদি দেওয়া না হয়, যার লস হবে সেই মামলাটা কী হবে, বার্ডেনটা তার উপর। এটা তো সিম্পল বিষয়। বলা হচ্ছে দ্য বার্ডেন অফ প্রুফ in a suit or proceeding lies on that person who would fail if no evidence at all are given on either side. তাহলে কোনো এভিডেন্স যদি কোনো পক্ষ থেকে যদি দেওয়া না হয়, যে ফেল করবে, যে ব্যর্থ হবে, সেই কি করবে, মামলাটা প্রমাণ করবে। ঠিক আছে? মাহমুদুর রহমান শিলন, ক্লাস করতে পারছি না। ক্লাস করতে না পারলে আমি করবোটা কি আসলে, আমাকে একটু কাইন্ডলি বলেন। তাহলে এবার আমরা যাব হচ্ছে 103। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলা আছে পার্টিকুলার ফ্যাক্ট। কিছু বিষয় আছে, এটা হচ্ছে পার্টিকুলার ফ্যাক্ট, এভাবে লিখে রাখেন। 103 একটা পার্টিকুলার বিষয় আপনি জানেন, তাহলে সেটা আপনি প্রমাণ করবেন। মামলার যে কোনো একটা পক্ষ হইতে পারে, আমি বাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে। যে একটা পার্টিকুলার ফ্যাক্ট জানবে সেটা সেই প্রমাণ করবে। এখানে কিন্তু উদাহরণ দিয়ে আছে। এখন আমি আপনার বিরুদ্ধে একটা চুরির মামলা করলাম। চুরির মামলা করে আমি কোর্টকে বললাম যে মাননীয় আদালত, করিম সেটা চুরি করেছে, করিম সেটা করিমের স্ত্রী সকিনাকে বলেছে। এখন করিম সকিনাকে যে চুরি করছে এটা যে বলছে, এটা তো বাকিদের জানার কথা না। যেহেতু আপনি কোর্টকে বলেছেন, এটা আপনিই জানেন, এটা একটা পার্টিকুলার ফ্যাক্ট, এটা জেনারেল ফ্যাক্ট না। তাহলে এরকম পার্টিকুলার যদি কোনো ফ্যাক্ট যদি থাকে, আপনার হচ্ছে যারা একটা পার্টিকুলার ফ্যাক্ট যদি আপনি কোর্টকে যদি বিশ্বাস করাতে চান, তাহলে সেটা আপনাকে প্রমাণ করতে হবে, কারণ এটা আপনি ছাড়া বাকিদের জানার কথা না। তাহলে আমরা 103টা একটু দেখলাম। আচ্ছা, আরেকটা বিষয়, এখন মামলা করলাম, মামলা করে কোর্টে আমি মামলা প্রমাণ করতে যাচ্ছি। হুট করে আপনি বললেন যে কি মাননীয় আদালত, যেদিন ঘটনাটা হয়েছে সেদিন তো আমি বাংলাদেশে ছিলাম না, সেদিন আমি আমেরিকায় ছিলাম। এখন আপনি আমেরিকায় ছিলেন কিনা এটা তো বাকিরা জানবে না, এটা একটা পার্টিকুলার ফ্যাক্ট, শুধু আপনিই জানার কথা। তাহলে সেটা আপনিই প্রমাণ করবেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে, আপনি আসামি হিসেবে আপনিই প্রমাণ করবেন। তাহলে পার্টিকুলার ফ্যাক্ট কে প্রমাণ করবে সেটা এখানে বলা আছে। ওকে, এবারে আমরা তাহলে 103টা আমরা একটু দেখলাম। 103 থেকে কিন্তু প্রশ্ন অলরেডি আসছে। প্লিয়া অফ এলিবাই, কার প্রমাণের দায়িত্ব কার? এ আদালতকে বিশ্বাস করাতে চায় বি চুরির কথা চির নিকট স্বীকার করেছে, এগুলো এক্সাম্পল থেকে তুলে দিয়েছে। এবার আমরা দেখব 104। এটা আরো সহজ। 104 হচ্ছে দুটা বিষয়। একটা ফ্যাক্ট আপনি প্রমাণ করবেন, ওটার উপর ভিত্তি করে কোর্ট একটা এভিডেন্স গ্রহণ করবে। ঠিক আছে? তাহলে একটা এভিডেন্সকে এডমিজেবল করার জন্য, একটা সাক্ষ্যকে কি করার জন্য, এডমিজেবল করার জন্য আপনাকে কোন একটা ফ্যাক্ট কি করে দেওয়া, প্রমাণ করা। তাহলে কোন ফ্যাক্ট, একটা এভিডেন্স সেটা এডমিজেবল হবে কিনা এটা ডিপেন্ড করছে আরেকটা ফ্যাক্টের উপরে, আরেকটা ঘটনার উপরে, আরেকটা বিষয়ের উপরে। আপনি কোর্টে একটা এভিডেন্স দিচ্ছেন, সেটা হচ্ছে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। এটা আমরা সবাই জানি। আপনি কোর্টে দিচ্ছেন কি, একটা মৃত্যুকালীন ঘোষণা কোর্টে দিচ্ছেন। এখন কোর্ট এটা গ্রহণ করবে কি করবে না, এটা অ্যাডমিজেবল হবে কিনা, এটা ডিপেন্ড করছে মিস্টার করিম মারা গেছে কিনা এটার উপরে। এখন মিস্টার আগে প্রমাণ করতে হবে মিস্টার করিম মারা গেছে যে সেটা, তাহলে মিস্টার করিম মারা যাওয়ার উপরে ডিপেন্ড করছে হচ্ছে মৃত্যুকালীন ঘোষণাটা। তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে আগে, দেন হচ্ছে এটা অ্যাডমিজেবল হবে। এখানে আরো একটা উদাহরণ দিয়ে আছে। আপনি কোর্টে একটা দলিলের ফটোকপি দিয়েছেন, কোর্টকে বলছেন মাননীয় আদালত আমি সেকেন্ডারি এভিডেন্সটা দিচ্ছি কারণ মূল দলিল হারিয়ে গিয়েছে। মূল দলিল হারিয়ে গিয়েছে কিনা সেটা আগে প্রমাণ করবেন, সেটা আপনি প্রমাণ করবেন, দেন কোর্ট হচ্ছে আপনার সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ করবে না। ইংলিশটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আনার হত্যা মামলার ক্ষেত্রে কি এটা হবে? আনার হত্যার মামলা না, দুনিয়ার সকল হত্যা মামলার ক্ষেত্রে এটা হবে। এখন আনার হত্যা মামলার কোনো আসামি যদি বলে আমি ওই সময় ঢাকায় ছিলাম না, আমি চট্টগ্রাম ছিলাম না, তাহলে তখন সেটা সে প্রমাণ করবে সে ছিল কি ছিল না। এখন আরেকটা বিষয়, আপনি ছিলেন না ওই জায়গায়, ঠিক আছে, কিন্তু আপনাকে করেছে হুকুমের আসামি। এখন হুকুম দেওয়ার জন্য তো ওইখানে স্পটে থাকার দরকার নেই, এখান থেকে তো হুকুম দেওয়া যায়। ঠিক আছে, ওটা অন্য বিষয়। সৌরভ মাহাদি, তারপরে হচ্ছে রাশিদা আহমেদ, তারপরে হচ্ছে প্লিজ ক্লাসে যিনি ক্লাস নিচ্ছেন উনি কিন্তু একটা ফ্লোতে আছেন এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে উনি ক্লাসটা নেওয়ার চেষ্টা করছেন। মাঝখানে যদি কেউ যদি বলেন, হঠাৎ করে ক্লাসে এসে হাই বলেন, হ্যালো বলেন, ক্লাস দেখতে পাচ্ছি না, তারপরে কি লিখেছেন তেলের খনি, তারপরে উপরে লিখেছেন আরও অনেকগুলো কমেন্ট,
এটা কিন্তু ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াইতে হচ্ছে আমাকে। আমি যদি লিঙ্ক আপ করতে না পারি অথবা একটা তথ্য যদি মিসিং করি, তখন এটা আপনার লস, বাকিদের লস, এবং একই সাথে তখন আপনি বুঝতে প্রবলেম হবে। এগুলো গাণিতিক ক্যালকুলেশন টাইপের হয়ে গেছে, একটার সাথে আরেকটা মিলাইতে হচ্ছে। একজনে প্রশ্ন করে বসে আছে আনার হত্যা এটা আসবে কিনা, তার মানে ওখানে আমার একটা কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। এখন এত জটিল বিষয়গুলোতে কনসেন্ট্রেশন তো দিতে পারবো না, অথবা কমেন্টগুলো তো আমাকে স্কিপ করে যেতে হবে, কমেন্টগুলো দেখতে হবে না। এখন কমেন্টের মাঝখানে যদি তাকে সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, প্লি অফ এলিবাই প্রমাণের দায়িত্ব ফরিয়াদির হবে না ভাইয়া। প্লি অফ এলিবা প্রমাণের দায়িত্ব ফরিয়াদির না, এটা যে দাবি করবে তার। প্লি অফ এলিবাই যে নিবে তার, প্লিয়াটা যে নিবে। এলিবাই মানে হচ্ছে অন্য জায়গায় থাকা, অন্য জায়গায় আমি আছি, এটা যে বলবে সে নিবে। এটা ফরিয়াদি বা আসামির কথা বলি নাই, যে বলবে যে আমি এখানে ছিলাম না অন্য জায়গায় ছিলাম, সেটা আপনি নেবেন। ওকে, আর আমার ক্লাসে কিন্তু হাসবো কান্না করব, এটা আমরা একসাথে করব। আমার ক্লাস তো ওরকম না যে খালি ক্লাস হবে, এরকম না। আমরা অবশ্যই ডান্স করব, অবশ্যই ডান্স হবে, বাট একসাথে করব, ঠিক আছে? ক্লাসের মাঝখানে আশা করে ঢুকবেন না। আপনি কি আনারকে চেনেন? জহির রাহান বলেছেন আনার হত্যা মামলার ক্ষেত্রে কি এটা হবে? উনি আনার হত্যা মামলা, এটা গুরুত্বপূর্ণ একটা মামলার কথা বলেছেন। ওখানে জহির রাহান প্রশ্ন করছে আপনি কি আনারকে চিনেন। এখন উনি যদি আপনাকে প্রশ্ন করে আপনি জহির রাহানকে চিনেন কিনা, তাহলে তো সমস্যা। অন্তত তারকার কি বলছেন আপনি, অন্ত্র থাকার অজুহাত, আচ্ছা অন্যত্র থাকার অজুহাত। ওকে, আমরা একটু ক্লাসে প্রবেশ করি তাহলে। 104 এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ইংলিশটা একটু দেখে নিই। ইংলিশটা একটু দেখে নিই, সেটি হচ্ছে বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট টু বি প্রুভড টু মেক এভিডেন্স অ্যাডমিসেবল। আমরা একটা বিষয় অ্যাডমিসেবল করতে চাচ্ছি, এটার জন্য একটা ফ্যাক্ট প্রমাণ করতে হবে। এটা কিন্তু ডিপেন্ড করবে কার উপর, সেটা আমরা বলেছি। দ্য বার্ডেন অফ প্রুভিং এনি ফ্যাক্ট necessary to proved in order to enable any person to give evidence of any other facts is on the person who wishes to give such evidence. সেক্ষেত্রে সেটা আপনিই প্রমাণ করবেন। 2023 প্রশ্ন আসছে প্লি অফ এলিবাই নিয়ে, উত্তর দিয়ে আসামির। ফরিয়াদি ও আসামির পার্থক্য কি? চৌধুরী তাইম প্রশ্ন করেছেন। ফরিয়াদি মানে হচ্ছে, ফরিয়াদি মানে যিনি মামলাটা করে, যার বিরুদ্ধে উনি মামলাটা করেছেন, ওনার নাম হচ্ছে আসামি। আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমাকে বলা হয় অ্যাকিউজড পারসন, আর আপনি মামলা করেছেন, আপনাকে বলা হয় ফরিয়াদি। আপনি যদি কোর্টে মামলা করেন আপনার নাম হচ্ছে ফরিয়াদি বা কমপ্লেনেন্ট, কিন্তু আপনি যদি মামলা থানায় করেন তখন আপনাকে বলা হবে সংবাদদাতা বা ইনফরমেন্ট, যেটা সিআরপিসির সেকশন 154 বলা আছে। ইউ আর দ্য ইনফরমেন্ট হু লুজ অ্যান এফআইআর, হু লুজ অ্যান এজাহার, তাকে আমরা বলি, কনসিডার করি অ্যাজ আপনার হচ্ছে ইনফরমেন্ট, সংবাদদাতা। আর যে কমপ্লেন্ট ফাইল করে, হু ফাইল অ্যান্ড কমপ্লেন, আমরা তাকে বলি কমপ্লেনেন্ট, বাংলায় যাকে বলি ফরিয়াদি, সেকশন 200 দ্বারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। রাশিদ আহমেদ, আপনি যেটা বলেছেন এটা সত্য বলেছেন, এবং আমি অলরেডি ওনাদেরকে বলেছি এই কথাগুলো ওনারা সত্য বলেন নাই, এবং আপনার বিষয়টি ঠিক, এবং সেটি আমি আপনাকে রিপ্লাই করেছি। আপনি আশা করি ক্লাসটা কনসেন্ট্রেশন দিবেন, এবং আপনি ক্লাসে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেনশনের কোনো কারণ নেই, আমরা একসাথে ক্লাস করব। রাশিদ আহমেদ, আপনি অবশ্যই ক্লাসে জয়েন করেছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস, এবং আপনি ক্লাস করবেন। এবং ওনারা যে কথাগুলো বলেছেন আমি সেগুলো ডিনাই করেছি, এবং সেটি অবশ্যই ক্লাসে কি করেছি, এই ধরনের না করার জন্য নিরুৎসাহিত করেছি। আমি আসামি হলে আমি প্রমাণ করব। আচ্ছা, আপনি আসামি হলে আপনি প্রমাণ করবেন না। আপনি যদি বলেন যে অন্য জায়গায় আপনি ছিলেন, দেন আপনি প্রমাণ করবেন, আদারওয়াইজ আপনার প্রমাণ করার কোনো দরকার নেই। কারণ একটা ফৌজদারি মামলা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করার দায়িত্ব হচ্ছে মামলার বাদীর, আপনার না। আপনি বাঁচতে না পারলে ওই ধরনের কথা বলবেন, আদারওয়াইজ ওই ধরনের কথা বলার কোনো দরকার নেই। ভালো করে খেয়াল করবেন, একটা ফৌজদারি মামলায় আপনি বাঁচতে পারবেন না ওই ধরনের যদি মনে হয়, দেন আপনি বলবেন যে আপনি আকাশে ছিলেন আর আসমানে ছিলেন। আদারওয়াইজ আপনার ওই ধরনের কোনো প্লিয়া নেওয়ার দরকার নেই, যে প্লিয়া আপনাকে প্রমাণ করতে হবে। সকল ধরনের বিষয়, সকল অ্যাকুইজিশন, সকল ধরনের কমপ্লেন প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট মামলার বাদীর। ওকে, এবার আমরা আরেকটা জায়গায় যাব। আচ্ছা, তাহলে 104 আমরা বলেছি, সেকশন 105 মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 105 পুলিশ। আচ্ছা, পুলিশের কথা আবার বললাম, সেকশন 105 পুলিশের সাথে রিলেভেন্ট। পুলিশের কিছু বই আমার কাছে আছে, পদোন্নতির গাইড, ঠিক আছে, পদোন্নতির গাইড। আমরা একটা পুলিশের একটা বেস করব পদোন্নতির জন্য। এই পদোন্নতির গাইডের মধ্যে আমি কিছু প্রশ্ন পড়েছি। ওখানে একটা প্রশ্ন ছিল এরকম, পুলিশ কোন কোন ক্ষেত্রে গুলি করতে পারে। খেয়াল করবেন, গুলি করা মানে কি, গুলি করে মানুষ মেরে ফেলতে পারবে কোন কোন ক্ষেত্রে।
তার আনসারটা হচ্ছে ধারা 96 আমরা 46 আমরা পড়েছি, আপনাদের মনে আছে, সিআরপিসি, যেখানে আমরা বলেছি কোন একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অভিযুক্ত আসামি আপনার বিরুদ্ধে মামলা করেছে 302 ধারায় মার্ডার, আপনার বিরুদ্ধে মামলা করেছে আপনার হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার অথবা হচ্ছে 326 ধারা যাবজ্জীবন। এই ধরনের মামলায় পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে গেলেও আপনি পালানোর চেষ্টা করছেন, আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ যে কোনো কিছু করতে পারবে, তার মানে গুলিও করতে পারবে। তাহলে ওখানে দেখলাম যে রেফার করেছে ধারা 46, এই ধারাটা রেফার করেছে, এই ধারাটা কি করেছে 46 ধারা রেফার করেছে। এবং আরও অনেকগুলো ধারা এখানে রেফার করেছে, যেমন হচ্ছে ধরেন ধারা হচ্ছে 100 ধারা, ধারা 103। 100 ধারায় কি বলা আছে, আপনাকে যদি কেউ মারতেছে আপনি তার মেরে ফেলতে পারবেন, আপনার বাসায় কেউ ডাকাতি করতে আসলে আপনি মেরে ফেলতে পারবেন, এরকম আরো অনেকগুলো বিষয় এখানে বলা আছে। এইগুলো হচ্ছে পেনাল কোডের আর এগুলো হচ্ছে সিআরপিসির। এবং আরও কিছু বিষয় আছে যেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী একজনকে গুলি করে মেরে ফেলতে পারে। 105-এর মধ্যে কি বলা আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। আপনি প্রথমত কাউকে মেরে ফেলেছেন, আমি আপনাকে মারতে গেলাম, মারি নাই, মারতে পারি নাই, আমি আপনাকে গুলি করতে গেলাম, গুলি করতে পারি নাই, বাট আপনি আমাকে গুলি করে দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে, আত্মরক্ষার্থে পুলিশ যখন কাউকে মারে তখন পুলিশ বলে যে আত্মরক্ষার্থে আমরা গুলিটা করেছি। আর আমরা হলে কি বলি, আমরা তখন ভিন্ন একটা কথা বলে ফেলি যে অ্যাক্সিডেন্টালি মেরেছি, আত্মরক্ষার্থে মেরেছি, যে কোনো একটা অজুহাত আমরা দাঁড় করাই। এভিডেন্সের সেকশন 105-এ সেই কথাটা বলা আছে, আপনি কাউকে মেরেছেন, সেটা অ্যাক্সিডেন্টালি মেরেছেন অথবা ইন্টেনশনালি মেরেছেন, যেভাবেই মারেন না কেন, আত্মরক্ষার্থে মেরেছেন, আপনি এখানে যে অপরাধটা করেছেন এটা হচ্ছে পেনাল কোডে 302। ভালো করে খেয়াল করবেন, আত্মরক্ষার্থে মারেন, নর্মালি মারেন, যেভাবেই মারেন না কেন, এবং আপনি যে কোনো ব্যক্তি হন না কেন, আপনি হইতে পারেন নর্মাল মানুষ, আপনি হইতে পারেন পুলিশ, আপনি হইতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী, আপনার অপরাধটা হচ্ছে 302 ধারা। 302 ধারায় আপনার বিরুদ্ধে মামলা হবে। এই মামলাতে আপনি অ্যারেস্ট হবেন। আপনার যখন বিচার শুরু হবে, এই বিচারের গিয়ে আপনি তখন বলবেন যে আপনি আত্মরক্ষার স্বার্থে গুলি করেছেন, আপনি অ্যাক্সিডেন্টালি গুলি করেছেন, তখন আপনি এখানে সেটা বলবেন এবং সেটা প্রমাণ করবেন। এটা মামলা হওয়ার পরে, বিচার চলাকালীন সময়, এর আগে না। আমরা বিচারের কথা কেন বললাম, আমরা এতদিন পর্যন্ত যে সাক্ষ্য আইন পড়ে আসছি এগুলো সবগুলো কিন্তু বিচারের ক্ষেত্রে প্রযোজ্য। যখন সাক্ষ্য গ্রহণ করা হবে, এভিডেন্স গ্রহণ করা হবে, সেকশন 105-এ বলা হচ্ছে কেউ যদি কোনো জেনারেল এক্সেপশন যদি গ্রহণ করে, কেউ যদি বলে যে আমি ওনাকে আঘাত করেছি আত্মরক্ষার স্বার্থে, আমি ওনাকে গুলি করেছি আত্মরক্ষার স্বার্থে, কারণ পেনাল কোডের সেকশন 76 থেকে স্টার্ট করে 106-এ বলা আছে কোন কোন ক্ষেত্রে আপনি জেনারেল এক্সেপশন নিতে পারবেন। একজন ব্যক্তিকে গুলি করে মেরে ফেলতে পারবেন, একজন ব্যক্তিকে আপনি আঘাত করতে পারবেন, আঘাত করলে কোনো সমস্যা নাই, এটা কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটা বলা আছে সেকশন 76 থেকে 106। এর বাইরে পেনাল কোডে আরো অনেকগুলো ধারার মধ্যে ব্যতিক্রম বলা আছে, কি দেওয়া আছে, এক্সেপশন দেওয়া আছে। আর অনেকগুলো ধারার মধ্যে আপনারা ব্যতিক্রম দেখবেন, শুধু এখানে আছে বিষয়টা এরকম না, আর অনেকগুলো ধারায় বলা আছে, কিছু ব্যতিক্রম দেওয়া আছে। যেমন আপনি আমাকে ধারালো কিরিচ দিয়ে আপনি আমাকে কি করেছেন, আঘাত করেছেন, গ্রিভাস হার্ট করেছেন, এটি 326 ধারার অপরাধ, যাবজ্জীবন এবং 10 বছরের কারাদণ্ড। আপনি আমাকে আঘাতটা কেন করেছেন, আমি আপনাকে উস্কানি দিয়েছি, প্রভোকেশন দিয়েছি, তখন মামলাটা 326-এ থাকবে না, তখন মামলাটা চলে যাবে 335 ধারায়। তাহলে এটা একটা এক্সেপশন, এখানে কিন্তু শাস্তি কম, কারণ আমি আপনাকে উস্কানি দিয়েছি। আপনি আমাকে আঘাত করেছেন কেন, কারণ আপনার পিছনে বলেছি চুমকি চলেছে একা পথে, একটু দেখলে কি যে হয় তাতে, এই জন্য আপনি উস্কানি প্রভুক্ত হয়ে আমাকে মেরেছেন, তখন মামলাটা 326-এ না গিয়ে 335-এ চলে আসবে। এই যে 335-এ যে আপনি একটা এক্সেপশন নিলেন, আপনি যে বললেন যে আমি ওনাকে আঘাত করেছি অ্যাক্সিডেন্টালি, আমি গুলি করেছি পায়ে, গুলিটা লেগে গেছে মাথায়, আইন শৃঙ্খলা বাহিনী, অথবা আপনি চুমকি, এই যে এক্সেপশনগুলো যে আপনি নিচ্ছেন এগুলো কিন্তু সব আপনাকেই প্রমাণ করতে হবে। এগুলো কোর্ট ধরে নিবে যে এগুলোর কোনো এক্সিস্টেন্সই নেই। ভালো করে খেয়াল করবেন, ধারাটা দেখি, ধারাটার লাস্ট লাইনটা দেখব কি বলা আছে। দ্য কোর্ট শ্যাল প্রিজিউম দ্য অ্যাবসেন্স অফ সার্কামস্টেন্সেস। ভালো করে খেয়াল করবেন, লাস্ট লাইন ইংলিশে, দ্য কোর্ট শ্যাল প্রিজিউম, এটা কিন্তু শ্যাল প্রিজামশনের একটা অংশ, কিন্তু এটা কোনো গাইড বই আছে, এটা দেখি আমারটা আছে কিনা, 105 নাই, এটা মনে হয় না কোনো বইয়ে রাখছে, কিন্তু এটাও একটা সেলফ প্রিজাম্পশন, এই যে আছে সরি 105 আছে সেলফ প্রিজাম্পশন। তাহলে সেলফ প্রিজাম্পশন কি করবে যে কোর্ট ধরে নিবে যে আপনি গুলি করেছেন, এমনি করেছেন, কোনো ব্যতিক্রম ছিল না, এটা কোর্ট অবশ্যই ধরে নিবে। তাহলে ছিল সেটা আপনিই প্রমাণ করবেন,
সেটা আপনাকে প্রমাণ করতে হবে 105। When a person is accused of any offense, the burden of proving the existence of circumstances bringing the case within any of the general exception. আপনি অপরাধ করেছেন, মামলা হবে। এখন আপনি বললেন যে একটা এক্সেপশনে আমি করেছি, আত্মরক্ষার স্বার্থে অ্যাক্সিডেন্টালি করেছি, আমাকে মারতে এসেছে এই জন্য করেছি। যদি কোনো ব্যতিক্রম যদি কথা যদি আপনি বলেন যেটা আপনাকে ব্যতিক্রমে নিয়ে আসবে, এই ব্যতিক্রমটা আপনাকে প্রমাণ করবে, আপনাকে প্রমাণ করতে হবে। কোর্ট ধরে নিবে কোনো ব্যতিক্রম সেখানে ছিল না। আপনি যদি খণ্ডাইতে চান তাহলে ইউ হ্যাভ টু প্রুভ দিস এক্সেপশন। এই কথাটা বলা আছে সেকশন 105। আমি কি বুঝাইতে পেরেছি? জানাবেন ইয়েস অর নো। সেকশন 105 এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো আমার কথায় চলে আসছে সবগুলি। তাহলে আপনি কাউকে যদি গুলি করেন এটা ডিরেক্টলি 302 অপরাধ। আপনি আত্মরক্ষার সাথে গুলি করেন, আপনি গ্রেফতার করতে গিয়ে গুলি করেন, আপনি ডিসপার্স করার জন্য গুলি করেন, অথবা ছত্রভঙ্গ করার জন্য গুলি করেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো আসলে আমি শিখেছি আরেকজন থেকে। উনি বর্তমানে একজন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, উনি আমাদেরকে ক্লাস এগুলো পড়িয়েছেন এবং আমি যে এক্সাম্পল দিয়েছি এভাবে এক্সাম্পল দিয়েছেন। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বর্তমানে উনি যখন আমাদেরকে পড়াতেন, আমাকে যখন পড়াতেন তখন উনি ছিলেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আমার শিক্ষক। এখন বর্তমানে উনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, একটি জেলার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে আছেন। এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, উনি এই বিষয়টা পড়িয়েছিলেন, আমার এখনো মনে আছে। তার মানে আপনি গুলি করলেই হচ্ছে আপনি 302 ধারার অপরাধী। এখন আপনি আত্মরক্ষার স্বার্থে করছেন না কি করছেন এটা পরে দেখা যাবে, মামলা কিন্তু হয়ে যাবে। এতটুকু আশা করি বুঝাইতে পেরেছি। পুলিশের বিরুদ্ধে কি 302 ধারা মামলা হয় ভাইয়া? অবশ্যই হয়। হয় নাই? পুলিশের বিরুদ্ধে মামলা হয় নাই? মামলা হয় নাই। প্রদীপের বিরুদ্ধে মামলা হয় নাই? 302 ধারায় মামলা হয় নাই? কমেন্টে জানান, ভুলে গেছেন আপনি। 302 ধারায় প্রদীপের বিরুদ্ধে মামলা হয় নাই? মামলা হয়েছে কিনা কমেন্টে জানাবেন। সেখানে প্রদীপের সাজা হয়েছে কিনা কমেন্টে জানাবেন। ঠিক আছে, মামলা হয়েছে কিনা কমেন্টে জানাবেন, শাস্তি হয়েছে কিনা সেটাও কমেন্টে জানাবেন। পুলিশের বিরুদ্ধে মামলা অহরহর মামলা হয়েছে, অনেকের হয়েছে। এবারে আমরা আরো বিষয় যাব, সেটা হচ্ছে সেকশন 106। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কমেন্টে জানাবেন। 106 এর যে বিষয়টা বলা আছে, বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইথ ইন নলেজ। তাহলে যে বিষয়টা শুধু আপনিই জানেন আর কেউ জানার কথা না, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন বউ গেছে হচ্ছে জামাইয়ের সাথে হোটেলে, সেখানে বউ মারা গেছে, এটা জামাইকে প্রমাণ করতে হবে। জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন সেখানে জামাইয়ের লাশ পড়ে আছে, শ্বশুর বাড়ির লোকজনকে প্রমাণ করতে হবে জামাইকে তারা মারে নাই। ঠিক আছে, তাহলে বউ যদি মারা যায় শ্বশুর বাড়িতে, এটা জামাইকে প্রমাণ করতে হবে। আর জামাই যদি মারা যায় তার বউয়ের বাড়িতে, এটা তার বউকে প্রমাণ করতে হবে যে উনি নর্মালি মারা গেছে, ওনারা মারা নাই সেটা। আরও একটা উদাহরণ এখানে বলা আছে, একজন ব্যক্তিকে রেলের মধ্যে বিনা টিকিট উঠছে, এই জন্য তার বিচার হচ্ছে। তার কাছে যে টিকিট ছিল এটা তাকেই প্রমাণ করতে হবে, কারণ এটা তো বাকিরা জানার কথা না। ওকে ওকে, আমরা তাহলে সেকশন 106 দেখলাম। এবারে আমরা আরেকটু সামনে যাবো, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো 107, এবার আমরা দেখবো 108, এই দুটো একসাথে দেখবো, কেমন? 107 একটা কথা বলা আছে, সেটা হচ্ছে 30 বছর। আর এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে 7 বছর। একজন ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে, এটা আমিও জানি, আপনিও জানেন। তার মৃত্যুর কোনো কথা আমাদের জানা নাই। এখন কেউ যদি এসে বলে যে উনি মারা গেছে, উনি জীবিত নাই, যে বলবে সেই প্রমাণ করবে যে উনি যে মারা গেছে সেটা। একজন ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে, এটা আমরা সবাই জানি। কেউ যদি এসে বলে মারা গেছে, সেই প্রমাণ করবে। গত 7 বছর ধরে একজন ব্যক্তির নিখোঁজ, কোনো খবর নেই। ঠিক আছে, কোনো খবর নেই। 1 ঘন্টা যদি মোবাইল বন্ধ থাকে, তাহলে আপনার এই শহর ছেয়ে যাবে নিখোঁজ বিজ্ঞপ্তিতে। ওরকম একটা প্রেমের একটা গল্প ছিল, মানে কখনো যদি আমি হারিয়ে যাই, এই শহর নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, নিখোঁজ। তাহলে যদি আপনার 7 বছর ধরে যদি কারো যদি কোনো খবর যদি পাওয়া না যায়, সে মারা গেছে এটা ধরে নিব। কেউ যদি বলে যে সে জীবিত আছে, যে বলবে জীবিত আছে সে প্রমাণ করবে। সিম্পল বিষয়। বর্তমানে একটা মেয়ে মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে, এখন ওই ছেলে প্রমাণ করবে কি? বর্তমানে একটা মেয়ে মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে, তখন ওই ছেলে প্রমাণ করবে কি? অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। হয় নট, অবশ্যই প্রমাণ করতে হবে যে মেয়েটা কীভাবে মারা গেল, এটা আপনাকে তো প্রমাণ করতে হবে। তবে মোটরসাইকেলের বিষয়টা ডিফারেন্ট ইস্যু, ভালো করে খেয়াল করবেন। এটা নিয়ে একটু কথা বলি। মোটরসাইকেল থেকে পরে মারা গেছে, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, এগুলো সবগুলোকে আমরা অ্যাক্সিডেন্টে নিয়ে আসি এবং আপনার সড়ক পরিবহন আইনে তার একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে সরকার 20,000 টাকা দেয়, এগুলো হচ্ছে ভেরি লেস। তবে
বাংলাদেশে একটা মামলায় এই অ্যাক্সিডেন্টের বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা হচ্ছে মিশুক মনিরের একটা মামলা, আপনাদের হয়তো মনে আছে। মিশুক মনির যখন অ্যাক্সিডেন্টে মারা গেল তখন এই মামলাটা হাইকোর্টে মামলা হয়। ওই মামলাতে একটা কথা আছে এরকম, মানুষকে আপনি বিভিন্নভাবে মারতে পারেন, অস্ত্র দিয়ে মারা যায়, বিভিন্নভাবে মারা যায়। মিশুক মনিরকে মারা হয়েছে গাড়ি দিয়ে, এখানে গাড়ি একটা অস্ত্র, ওখানে গাড়িকে অস্ত্র হিসেবে কী করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আমি আপনাকে বুঝাইতে পেরেছি? তবে এটা ম্যাক্সিমাম মামলায় করা হয়নি, তবে ওই মামলাটাতে ব্যাখ্যা করা হয়েছে গাড়ি একটা অস্ত্র ছিল, এই জন্য এখানে ড্রাইভারের শাস্তি হয়েছে, ক্ষতিপূরণের আদেশ হয়েছে। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, গাড়িকে ওখানে ব্যাখ্যা করা হয়েছে অ্যাজ উইপন হিসেবে। তাহলে এবার আমরা আরেকটু সামনে যাই, 178 বলে ফেললাম। এবার আমরা একসাথে তিনটা সেকশন দেখব, একটা হচ্ছে 109, 110 এবং হচ্ছে 111। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই, বাট আসবে, ঠিক আছে। 109টা আগে বলি। অংশীদারগণের মধ্যে, জমিদার আর প্রজার মধ্যে, মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। তাহলে আমি আপনার জমি চাষ করি, তাহলে আপনি মালিক, আমি প্রজা। আপনি মালিক, আমি ভাড়াটিয়া। এখন যে বলবে আমাদের মধ্যে মালিক ভাড়াটিয়ার সম্পর্ক নাই, সেই সেটা প্রমাণ করবে। যে অস্বীকার করবে সেই প্রমাণ করবে। নর্মালি হচ্ছে আছে, যে ডিনাই করবে সেই প্রমাণ করবে। 110 মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার কাছে একটা মোবাইল আছে, আমার কাছে আছে মানে এটার মালিক আমি। যদি আপনি বলেন যে এটার মালিক আপনি না, আপনিই প্রমাণ করবেন। তাহলে কোনো একটা সম্পদ যদি আমার কাছে যদি থাকে, সেটা যদি কেউ যদি ডিনাই করে মালিক আপনি নয়, সেই প্রমাণ করবে। শেষ। 111 মোস্ট ইম্পর্ট্যান্ট। 111 হচ্ছে কোনো একটা লেনদেনের ক্ষেত্রে যিনি উপরে থাকবে উনি প্রমাণ করবে। এখন আপনার বক্তব্য হচ্ছে আপনি মিডিল স্কুলকে ফুল পেমেন্ট করেছেন, এটা আমাকেই করেছেন, আমি আপনার টিচার। এখন আপনি বলছেন, আমি বলছি করেন নাই, ভালো করে খেয়াল করবেন। এখন আপনি যে ফুল পেমেন্ট করেন নাই, এটা কে প্রমাণ করবে? আপনি করবেন না আমি করবো? এটা আমাকে করতে হবে, টিচার করবে, যিনি আপনার হচ্ছে উপরে থাকবে। এখানে বলা আছে হচ্ছে উপরে না, এটা হচ্ছে অ্যাক্টিভ কনফিডেন্স, সক্রিয় আস্থা। অ্যাক্টিভ কনফিডেন্সে যে থাকবে সেই প্রমাণ করবে। স্টুডেন্ট এবং টিচার, লয়ার এবং মক্কেলের মধ্যে একটা চুক্তি হয়েছে, চুক্তিটা যে আসলে গুড ফেথে হয়েছে এটা প্রমাণ করবে হচ্ছে লয়ার। বাপ এবং ছেলের মধ্যে একটা চুক্তি হয়েছে, এটা যে গুড ফেথে হয়েছে এটা প্রমাণ করবে বাবা, নট ছেলে। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন নিয়ে আলোচনা করব, 112টা নিয়ে আলোচনা করব। ক্লাস কিন্তু আমি দাঁড়িয়ে নিচ্ছি, ক্লাসের আগে আমি প্রিপারেশন নিয়েছি, আমি ক্লাস কন্টিনিউ করছি এবং আমি জলি মোডে ক্লাসটা নিচ্ছি। আমার কোনো বিরক্ত ফিল করছি না, কারণ আমার একটা দায়বদ্ধতা আছে এবং একই সাথে আমি আনন্দ ফিল করছি যে অনেক আইনের শিক্ষার্থী যারা আইন শিক্ষা আগ্রহী, তারা আইনগুলো শিখছে, পরীক্ষায় তারা সেটা পারবে, এটার মাধ্যমে তাদের একটা কেরিয়ার হবে। কিন্তু তারপরে কিছু স্টুডেন্ট আছে, এদের ক্লাস ভালো লাগবে না, পরীক্ষা ভালো লাগবে না, ওরা আমরা শুধু স্বপ্ন দেখে, রাতে স্বপ্ন দেখে কালো গাউন পরেছি, আইনজীবী হয়েছি, একটা সুন্দর জোনাকি, সোনালি, রূপালী, চুমকিকে বিয়ে করব, আর মেয়ে হলে সে চিন্তা করে বাড়ি, গাড়ি, ছেলে, দিবা স্বপ্ন। ওকে, সবাই একটু কাইন্ডলি গ্রুপে একটু আপনার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিবেন, আবার গ্রুপে একটু বলে দেন যে ক্লাস চলছে, ক্লাস ঠিক আছে, এটা একটু গ্রুপে বলে দেন। যাই হোক, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 112টা নিয়ে আলোচনা করব। 112, নেট প্রবলেম এখন ঠিক আছে? গ্রুপে একটু কাইন্ডলি বলে দেন যে নেট ঠিক আছে। আমরা 20 সেকেন্ডের একটা ব্রেকে যাচ্ছি, এখনও আটকে আছে আমার। আপনি বের হয়ে যান, বের হয়ে আবার প্রবেশ করেন। এমডি ইশরাফিল বলছেন ক্লিয়ার। জোর কি এসে গিয়েছে, হ্যাপি বেগম বলেছেন। কুলসুম নাহার মমি বলেছেন ওকি। এমডি আবু বকর সিদ্দিক বলেছেন এখন ঠিক আছে।
শাগুফা নিগাম বলেছেন ক্লিয়ার, প্রিয়া পাফিয়া বলছেন ক্লিয়ার, আরফিন সুলতানা বলছেন চলছে, জামাল উদ্দিন বলেছেন না ওকে ওকে, রুমানা সুলতানা বলছেন অল ক্লিয়ার, শারমিন আক্তার বলছেন ক্লিয়ার, মাহবুব আলম বলছেন ক্লিয়ার, নিশিতা আর রুমান বলছেন ক্লিয়ার, নাদবি ইসলাম বলছেন ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা যেটা আলোচনা করবো এটা হচ্ছে 112 মোস্ট ইম্পর্টেন্ট। 112তে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। বাট ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, যেটা হেডলাইন করেছে ডিউরিং ম্যারেজ, বিবাহ থাকাকালীন অবস্থায় যদি কোনো বাচ্চা হয়, কোনো চাইল্ড যদি জন্মগ্রহণ করে, সেই সন্তানটার হচ্ছে বৈধ। বার্থ ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, এই বাচ্চা বৈধ কিনা এই সম্পর্কে হচ্ছে সেটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এটা হচ্ছে কনক্লুসিভ। তাহলে এটা কনক্লুসিভ প্রুফ হওয়ার জন্য যেটা প্রমাণ করতে হবে, একটা বিয়ে ছিল, বিয়ে থাকাকালীন অবস্থায় বাচ্চা হয়েছে, দুইটা ঘটনা। বিয়েটা প্রমাণ করবেন হচ্ছে ম্যারেজ, একটা ভ্যালিড ম্যারেজ ছিল, এটা প্রমাণ করবেন। তাহলে প্রমাণ করলে বাচ্চা যেটা হয়েছে এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এটা ডিনাই করার সুযোগ নেই। তাহলে বাচ্চার প্যাটার্নিটি নিয়ে যদি প্রশ্ন ওঠে তখন আনসার হচ্ছে 112। এখানে কখন কখন বলেছে আমরা একটু দেখে নিই। প্রথম বলা হচ্ছে ডিউরিং ম্যারেজ যদি কোনো বাচ্চা হয়, ডিউরিং ম্যারেজ। তারপরে বলা হচ্ছে the fact that any person was born during the continuance of valid marriage between his mother and any man or within 280 days after his dissolution, অথবা 280 দিন পরে, 280 দিন পরে যদি কোনো বাচ্চা যদি হয়, 280 দিনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এই 280 দিনের মধ্যে যদি কোনো বাচ্চা হয়, আপনার হচ্ছে দ্য মাদার রিমেইনিং আনম্যারিড, এবং মার হচ্ছে কি হয়নি, আপনার হচ্ছে বিয়ে হয়নি, 280 দিন পর্যন্ত বিয়ে হয় নাই, ওই সময় বাচ্চাটা হয়েছে, শ্যাল বি কনক্লুসিভ প্রুফ। এই যে এই দুইটার ক্ষেত্রে যদি কোনো বাচ্চা হয় এটা হবে কনক্লুসিভ প্রুফ। কি সম্পর্কে কনক্লুসিভ প্রুফ? দ্যাট হি ইজ দ্য লেজিটিমেট সান অফ দ্যাট ম্যান, এবং ওই সন্তানটা হচ্ছে তার বাপের হচ্ছে বৈধ সন্তান, তার বাপের, মায়ের বলি নেই, বাপের বৈধ সন্তান। তবে একটা কথা এখানে বলে দিয়েছে, অনেকে বলে যে এটাকে খণ্ডানো যাবে কিনা, অবশ্যই খণ্ডানো যাবে। এই যে আনলেস দিয়ে এখানে কিন্তু খণ্ডানোর একটা সুযোগ করে দিয়েছে আপনাকে, আনলেস, যদি না ইট ক্যান বি শোন দ্যাট, যদি এটা দেখানো না হয় যে দ্য পার্টিস টু ম্যারেজ, যাদের মধ্যে বিবাহ ছিল, হ্যাড নো অ্যাক্সেস, তাদের মধ্যে অ্যাক্সেস ছিল না, টু ইচ আদার, একজন আরেকজনের, অ্যাট এনি টাইম হোয়েন হি কুড হ্যাভ বিন বিগটেন মানে হচ্ছে কনসিভ করা, যখন কনসিভ করেছে, প্রেগনেন্ট হয়েছে প্রথম সময়, ওই সময়ে তাদের মধ্যে যোগাযোগ ছিল না। এটা যদি, এই কথাটা যদি বলা না হয় তাহলে এটা কনক্লুসিভ প্রুফ। তাহলে কেউ যদি খণ্ডাইতে চায়, বলে যে এটা তো আমার বাচ্চা না, আমি তো কালো, বাচ্চা তো সাদা, একটা ছেলে বলল এটা তো আমার বাচ্চা না, এটা হবে না। হবে যদি সে বলে কিরে আমি তো ছিলাম বিদেশে, স্বামী যখন বিদেশ, ফেসবুক আইডির নাম স্বামী যখন বিদেশ, স্বামী যদি বলে আমি তো ছিলাম বিদেশে, বাচ্চা যখন কনসিভ করেছ তখন তো আমি পাশে ছিলাম না, এটা কিন্তু খণ্ডানো যাবে। এটা বলে আপনি খণ্ডাইতে পারবেন। তাদের মধ্যে বিয়ের সময় না, তাদের মধ্যে যখন কনসিভ করেছে মেয়ে, তখন স্বামীর সাথে তার অ্যাক্সেস ছিল না, এটা দিয়ে আপনি এটা খণ্ডাইতে পারবেন, আদারওয়াইজ এটা খণ্ডানোর কোনো সুযোগ নেই। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, আপনাদের হয়তো মনে আছে ডিএনএ, সরকার একটা নতুন আইন করেছে, এটা হচ্ছে ডিএনএ অ্যাক্ট, এটা হচ্ছে 2014 সালের আইন, ডিএনএ অ্যাক্ট। এখন এই যে ধারাটা যেটা করলো 112 যেটা করলো, এটা করেছে হচ্ছে 1872 সালে, আজকে থেকে 200 বছর আগের আইন। তখন কিন্তু ডিএনএর বিষয়টা ছিল না, এই জন্য এখানে ডিএনএর কথা আসে নাই। এখন কিন্তু ডিএনএর বিষয়টা আসবে, একটা সায়েন্টিফিক ওয়ে, পৃথিবীব্যাপী স্বীকৃত একটা সায়েন্টিফিক ওয়ে হচ্ছে টু ডিটারমাইন ম্যাটারনিটি ইজ দ্য ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট এটা আসবে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলা হচ্ছে যেখানে বাচ্চার ওয়েলফেয়ারের জন্য, স্বার্থের জন্য তার ম্যাটারনিটি নির্ধারণ করাটা আবশ্যক, সেখানে কোর্ট চাইলে ডিএনএ টেস্ট করাইতে পারে। এবং ডিএনএ টেস্টের রেজাল্টের সাথে যদি এই আইন যদি কন্ট্রাডিক্টরি করে, কারণ এই আইনে বলা হচ্ছে ডিউরিং ম্যারেজ যদি বাচ্চা হয় সেটা কনক্লুসিভ প্রুফ। ভালো করে খেয়াল করবেন, ডিউরিং ম্যারেজ সেটা কনক্লুসিভ প্রুফ,
কিন্তু ডিএনএ টেস্টের যে রিপোর্টটা আসলো সেখানে দেখা গেল এই বাচ্চা এই ব্যক্তির নয়, এটা হচ্ছে সকিনার, এটা হচ্ছে ধরেন যে কোনো একটা মেয়ের নাম, ধরেন হচ্ছে কুচুমুচু, ধরুন কুচুমুচু মনির ধামের না, এটা হচ্ছে তার বয়ফ্রেন্ডের, আগের যে বয়ফ্রেন্ড ছিল তার বাচ্চা। এখন ডিএনএ টেস্টের রিপোর্ট হচ্ছে ওরকম, কিন্তু এভিডেন্সেস অ্যাক্টের যে ভাষ্য সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটা কার, বর্তমান হাজব্যান্ডের। এখন কি এভিডেন্স অ্যাক্টের 112 প্রিভিল করবে নাকি ডিএনএ টেস্ট প্রিভিল করবে? এই জন্য আমি এটা নিয়ে ফার্দার স্টাডি করতে গিয়ে যেটা পেলাম, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছে এক্ষেত্রে কোর্ট অবশ্যই সায়েন্টিফিক ওয়েটাকে অ্যাকসেপ্ট করবে। এবং সায়েন্টিফিক ওয়েট অ্যাকসেপ্ট করার কারণ কি, এই এভিডেন্স অ্যাক্ট যদি 2012 সালে এই বর্তমান সময়ে যদি করা হতো তাহলে অবশ্যই এখানে ডিএনএ টেস্টের বিষয়টা ইনক্লুড করতো, টু ডিটারমাইন প্যাটার্নিটি বিষয়টা। এখানে কিন্তু ম্যাটার্নিটির বিষয় বলিনি, আমরা শুধু প্যাটার্নিটির কথাই বলছি, এটা একটা বিষয়। ডিএনএ অ্যাক্টের 2014 সালের এই যে আইন, এই আইনের মধ্যে কিন্তু আবার একটা ইন্টারেস্টিং কথা আছে। এই আইনে লেখা আছে এই আইনটা এভিডেন্স অ্যাক্ট 2000 এভিডেন্স অ্যাক্টের 112 ধারার ক্ষেত্রে কি নয়, প্রয়োগ করা যাবে না, প্রয়োগ করা প্রযোজ্য নয়, যাতে কন্ট্রাডিক্টরি যাতে না হয়, কোর্ট যাতে এটার উপরে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে 112-এর উপর সিদ্ধান্ত নিয়ে ফেলে। এগুলো আমরা ডিপলি যাচ্ছি, পরীক্ষায় এমসিকিউতে এতগুলো আসবে না, আপনারা আমাকে ঠিক হয়ে মেসেঞ্জারে প্রশ্ন করবেন। একটু এখন বলেছেন কনক্লুসিভ প্রুফ, আবার বলছেন হচ্ছে তাহলে কি এটা খণ্ডানো যাবে কিনা। এটা কনক্লুসিভ প্রুফ, বাট এটা খণ্ডানোর কি রেখেছে, সুযোগ রেখেছে। আপনাকে প্রমাণ করতে হবে তাদের মধ্যে কোনো অ্যাক্সেস ছিল না, যখন মেয়েটা কনসিভ করেছে তখন কোনো অ্যাক্সেস ছিল না, এটা দিয়ে আপনি খণ্ডাতে পারবেন। তবে বিয়ে সংক্রান্ত যে মামলাগুলো হয়, যেমন একটা মেয়ে আপনার হচ্ছে বাচ্চার ভরণ পোষণের জন্য মামলা করে, অনেক ছেলে হঠাৎ করে এসে বলবে যে আপনি আমার আব্বু, আব্বু কেমন আছেন। এরকম আমাদের দিকে একটা ঘটনা আছে, ছেলে বলে যে এ হচ্ছে আমার বাপ, কিন্তু বাপ এটা স্বীকার করে না। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে প্যাটার্নিটি নির্ধারণ করাটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তাহলে আমরা ওদিকে যাচ্ছি না। এমডি শরীফুল ইসলাম বলেছেন টাকা দিলে ডিএনএ টেস্ট উল্টে যায়। নিশ্চয় শরীফুল ইসলাম, আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখি, টাকা দিলে উল্টানা কোন রিপোর্টটা, আপনি সেটা একটু কমেন্টে জানান। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আপনি এটার উত্তর আপনাকে দিতে হবে। টাকা দিলে উল্টানো যাবে না, এই রিপোর্টটা কোনটা, এই রিপোর্টটার নাম কি, কমেন্টে জানাবেন। ডিএনএ ট্যাগ 2014, ডিএনএ 2014। ওকে স্যার, 3 ধারায় ডিএনএ সাক্ষ্য হিসেবে বলা হয়েছে। আচ্ছা, 114 আসবেই, 114 আসবেই মানে কি? আচ্ছা, ডিএনএ এমপি বদির ছেলে, আচ্ছা আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমাদের এক স্টুডেন্টের একটা মামলা আছে, উনি এই গ্রুপে আছেন, ওনার একটা মামলা আছে, ডিএনএ টেস্টের একটা মামলা। এমন কোন রিপোর্ট নেই যা বদলানো যায় না। অ্যাক্সেস না থাকলে বেবি অস্বীকার করলে প্রমাণ করার ক্ষেত্রে ডিএনএ টেস্টের জন্য কি দাবি করতে হবে, নাকি আদালত স্বেচ্ছাই করতে পারবে? আদালত স্বেচ্ছাই দিবে, আদালত বাচ্চার স্বার্থের জন্য স্বেচ্ছায় দিতে পারে। এটা নিয়ে আর কথা না বলি, পরীক্ষায় প্রশ্ন যা আসবে আপনারা পারবেন। আমি যেগুলো বলেছি এগুলো ডিটেলস আলোচনা করেছি, এখানে আরও অনেক কথা বলা যাবে। ঠিক আছে, এভিডেন্স অ্যাক্টের এটা নিয়ে অনেক কথা বলা যাবে। আশা করি রিটেন ক্লাসে এগুলো নিয়ে আমাদের হয়তো আরও অনেক ব্যাখ্যা কথা বলতে হবে, যেগুলো আমাদের জন্য রিটেনে গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক লম্বা কথা বলতে হবে এগুলো নিয়ে। প্রিলিমিনারিতে আমি যতটুকু বলেছি এতটুকুই এনাফ। মাহির কথা মনে পড়ে গেল, মাহি প্লিজ ওদিকে যাবেন না। 114 না, মাহির এখানে আসবে না। কেন আসবে না সেটা বলি। মাহির ছেলেটা যে মাহির না বা তার জামাই না, এটা তো আসলে দাবিটা হচ্ছে আপনার বা আমার, কিন্তু ওর জামাইটা না, ওর জামাই হচ্ছে না আমার, এটা তো আমার বাবু। জামাই যেখানে বলছে এটা ওর বাবু, সেখানে আসলে আপনার দাবিতে কিছু যায় আসে না। আমি আপনাকে বুঝাইতে পেরেছি। 114টা দেখবো, কিছু বিষয় আছে যেগুলো আদালত প্রিজিউম করে নিতে পারে। আমার সবাই পাপি, নিজের পাপের বাটখারাই অন্যের মাপি, এসআই আজিজ সেটা বলেছেন। এসআই আজিজ, আপনি যে কথাটা বলেছেন এটা তো আসলে এটা তো এখানে যাচ্ছে না। আমরা তো এখানে আমরা না, এখানে যারা কমেন্ট করছে এরা আসলে অন্যের পাপ মাপতেছে না। এগুলো একটা এক্সাম্পল, এগুলো না দিলে তো আপনি আসলে এগুলো লগুলো ক্লিয়ারলি বুঝবেন না। আপনাকে যেগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ এগুলোতে দিতে হবে, যেগুলো রিলেট করা যায়। আদারওয়াইজ এটা লটা হয়ে যাবে একেবারে ওই যে থিওরির মতো। আপনি শুধু খালি থিওরি পড়বেন, এগুলো বাস্তবতার সাথে কোনো কুল কিনারা পাবেন না। আপনাকে এই ফ্যাক্টগুলো নিয়ে আসতে হবে যেগুলো আমাদের সামনে দৃশ্যমান। যেমন একটু আগে একজন এমপি আনারের কথা বলেছে, প্লি অফ এলিভাইয়ের কথা যখন আসে, সেখানে একটু এমপি আনারের এখানে যে হত্যাকারী এ বলছে আমি আমেরিকায় ছিলাম,
এটা তো এখানে আসবেই রিলিভেন্ট ওয়েতে। এরপরে তারপরে মাহিয়ামা এটা খুদাই বলেছেন, এটা আসলে আননেসেসারি কথা বলেছেন, এটা আপনাদের দাবি, এটা আসলে ওনার হাজব্যান্ডের দাবি না, এটা রিলিভেন্ট করতে পারেন নাই। আর এমপি বৌদির যেটা, এটাও রিলিভেন্ট, কারণ হচ্ছে অলরেডি ছেলেটা দাবি করেছে, বক্তৃতা দিয়েছে পাবলিকলি, এ ডিরেক্ট বলেছে যে আমার বাবা মহান, আমার বাবা সৎ, এটা সে বক্তব্য দিয়েছে, এটা রিলিভেন্ট হয়ে আনতে পারেন, ঠিক আছে। এটা তো এবং এটা নিয়ে সে মামলা করেছে কিনা এক্স্যাক্টলি আই ডোন্ট নো। আরেকজনে বলেছেন সব উল্টায় যায় টাকা দিয়ে, সব উল্টায় যায় বিষয়টা এরকমও নয়, তবে এটা আসলে উনি স্পেসিফিকলি বলেছে ডিএনএ উল্টে যায়, এই জন্য আমি ওনাকে প্রশ্ন করেছি উল্টা না কোনটা সেটা জিজ্ঞেস করেছি, মানে কিউরিসিটি থেকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, উদাহরণ হিসেবে বলা হচ্ছে আর কিছুই না। ওকে, এমপি বদিরও একটা ঘটনা করেছিল ছেলেটা, আচ্ছা ওকে। আর লয়ের ক্লাসে তো এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এবারে আমরা আরেকটু সামনে যাই, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 114। তাহলে 114তে অনুমান করতে পারে ম্যাপ প্রিজাম্পশন, কিছু কিছু বিষয় আছে কোর্ট সেটা অনুমান করতে পারে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ভালো করে খেয়াল করবেন। এবং পরীক্ষায় প্রশ্ন আসলে কঠিন প্রশ্ন আসবে, আপনারা আনসার করতে পারবেন না, ভালো করে খেয়াল করবেন। এখানে ইংলিশে দিতে পারে, ইংলিশে তুলে দিতে পারে, তাহলে আমরা 114-র মধ্যে কোনটা কোনটা কোর্ট ম্যাপ প্রিজিউম করতে পারে। আমরা এটা দেখেন, চুরির পর চোরাই মাল পাওয়া গেছে আপনার কাছে, তাহলে চুরিটা আপনি করেছেন বলে কোর্ট ধরে নিতে পারে, ম্যাপ প্রিজিউম। বিটা ইংলিশে আসতে পারে, এন accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars. এক দুষ্কর্মের সহযোগী co-accused, আপনি আপনার সাথে যে গেছে তার কথার উপর কোর্ট বিশ্বাস করবে না যদি এটা corroborative evidence যদি না আসে, এটাও ম্যাপ প্রিজাম্পশন। এরকম এখানে যে উদাহরণগুলো দিয়ে আছে এগুলো একটু দেখে নেবেন, আমি যেগুলো আন্ডারলাইন করেছি এগুলো একটু দেখে নেবেন। The evidence which could be and is not produced would if produced be unfavorable to the person who withhold it. একটা এভিডেন্স কোর্টে দিতেন আপনি দেন নাই, তাহলে ধরে নিবে এটা দিলে আপনার বিপক্ষে যাইতে, এটা কোর্ট ধরে নিতে পারে। নিচে আরও উদাহরণ দিয়েছে, এগুলো একটু দেখে নেবেন। মোহাম্মদ আল ইমরান, টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব, আবার অনেক কিছু করা যায় না। টাকা দিয়ে যে অনেক কিছু যদি সম্ভব হলে আপনার হচ্ছে অনেক কিছু হইতো না, এটা সব কিছু বলার দরকার নেই। টাকা দিয়ে সব কিছু হচ্ছে না, তো টাকা দিয়ে সব কিছু হচ্ছে না, টাকা দিয়ে যে সব কিছু হবে বললেন, এটা আসলে সব কিছু হচ্ছে না, টাকা দিয়ে সব কিছু হয় না, অনেক সময় সব কিছু হয় না, টাকা দিয়ে অনেক কিছু হয় না, টাকা অনেক সময় মিথ্যা প্রমাণিত হয়েছে। বুঝি না কিছু মানুষ অপ্রাসঙ্গিক কমেন্ট কেন করেন। আচ্ছা যাই হোক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি 67 থেকে স্টার্ট করে 144, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব 115 থেকে স্টার্ট করে, মানে হচ্ছে আগামী ক্লাসে আলোচনা করব 115 থেকে স্টার্ট করে আমরা অনেক দূর যাব, এরপর আরও একটা সেশন আমরা নিব। তার মানে এভিডেন্সে আমাদের আরও 2টা সেশন হবে, আজকে ছিল 5ম ক্লাস, আমাদের শিডিউলের আরও একটা ক্লাস বাকি আছে, আমি একটা ক্লাস এক্সট্রা নিব, তার মানে টোটাল 7টা ক্লাস আমরা এভিডেন্সটা ভালো করে পড়ার আমরা চেষ্টা করেছি। একজনে বলেছেন কিছু মানুষ অপ্রাসঙ্গিক কমেন্ট কেন করেন। অপ্রাসঙ্গিক কমেন্ট করবে, এটা নিয়ে ট্যাপ বেড়ানোর কিছু নাই, কিছু প্রাসঙ্গিক হবে, কিছু অপ্রাসঙ্গিক হবে, কারণ ক্লাসটা তো হচ্ছে প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক কোনটা এটার উপরে। এভিডেন্স অ্যাক্ট পড়ার পরে যদি কেউ অপ্রাসঙ্গিক কমেন্ট করে তখন আপনি বলবেন, এখন না, কারণ আমরা এভিডেন্স অ্যাক্টটা তো পড়ে আসতেছি যে হুইচ ইজ রিলিভেন্ট, হুইচ ইজ ইররিলিভেন্ট। তো এভিডেন্স অ্যাক্ট শেষ হোক, এরপরে বুঝতে পারবো কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক। এখন আমরা বুঝতে পারছি না যে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এটা এভিডেন্স অ্যাক্ট শেষ হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব যে কোনটা রিলিভেন্ট কোনটা ইররিলিভেন্ট। কারণ পুরা ক্লাস যেগুলো নিয়েছি সবগুলো তো ওইটার উপরেই। সেকশন 5-এ বলা আছে 2টা বিষয় নিয়ে আমরা কোর্টে সাক্ষ্য দিতে পারবো, একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে কোনটা রিলিভেন্ট হবে, কোনটা ইররিলিভেন্ট হবে। এই রিলিভেন্ট কোনটা হবে এটা বলা ছিল সেকশন 6 থেকে স্টার্ট করে সেকশন 55 পর্যন্ত, এটা বলা ছিল। কারণ 56-এ কি ছিল, 56-এ বলা ছিল কোর্ট যেগুলো জুডিশিয়াল নোটিসে নিবে নিড নট বি প্রুভড। কোনটা কোনটা কোর্ট জুডিশিয়াল নোটিসে নিতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করেছি সেকশন 58। কিছু বিষয় যদি স্বীকার করে ফেলেন, অ্যাডমিটেড ফ্যাক্টস নিড নট বি প্রুভড, সেটা ছিল 58-এ, এটা আমাদের মনে আছে, ঠিক আছে। এর আগে যেগুলো বলেছি সেটা হচ্ছে শুধুমাত্র রিলিভেন্ট বিষয়গুলো জানার জন্য, এই রিলিভেন্ট যাচাই করার জন্য পুরো একটা আইনই আছে। সেখানে আপনি বলতেছেন যে ইররিলিভেন্ট কমেন্ট কেন করবে, একটা আইন দিয়ে এটা কভার করা যাচ্ছে না। এরপর আমরা 59-এ কি বলেছি, মৌখিক বিষয় নিয়ে সব কিছু মৌখিক এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবেন। এভরি ফ্যাক্টস মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স এক্সেপ্ট কন্টেন্ট অফ ডকুমেন্ট। এরপরে আমরা সেকশন 60-তে বলেছি ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এত কিছু বলার পর আমরা চলে গেছি 61 থেকে 73 আপনার হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা বলেছি প্রত্যেকটা ডকুমেন্ট আপনার এভিডেন্স ডকুমেন্টারি যে বিষয়গুলো এগুলো প্রমাণ করতে পারবেন আপনি, বা মেবি
by primary evidence or secondary evidence. Primary evidence, what is secondary evidence, what is primary evidence, এটা আমরা আলোচনা করেছি। কখন সেকেন্ডারি দেওয়া যাবে সেটা আমরা আলোচনা করেছি। সেকশন 74 আমরা বলেছি হোয়াট ইজ পাবলিক ডকুমেন্টস, এরপর আমরা বলেছি হোয়াট ইজ প্রাইভেট ডকুমেন্টস, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সার্টিফাইড কপি কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। 79 থেকে স্টার্ট করে 90 পর্যন্ত আমরা ম্যাপ প্রিজাম্পশন, সেলফ প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ নিয়ে আলোচনা করেছি। 101 বার্ডেন অফ প্রুফ নিয়ে আলোচনা করেছি। 102 বলেছি যদি নো এভিডেন্স হয় সেই ক্ষেত্রে যে হার বেশি বলবে। 103 আমরা পার্টিকুলার ফ্যাক্ট নিয়ে আলোচনা করেছি। 104 মধ্যে আমরা আলোচনা করেছি একটা এভিডেন্সকে অ্যাডমিসেবল করার জন্য একটা ফ্যাক্ট প্রমাণ করা। ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে হলে আপনি প্রমাণ করবেন সে মারা গেছে কিনা। এরপর আমরা আরেকটা উদাহরণ আমরা সেখানে দিয়েছিলাম, এটা কি আপনাদের মনে আছে? আরেকটা উদাহরণ কি দিয়েছিলাম বলেন তো? আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে চাচ্ছেন একটা দলিল নিয়ে, দলিলটা হারানো গেছে, দলিল যা হারানো গেছে সেটা প্রমাণ করবেন, এরপর আপনার সেকেন্ডারি এভিডেন্স নেওয়া হবে ফটোকপিটা। 105 আমরা বলেছি জেনারেল এক্সেপশন, যেটা নিয়ে অনেক কথা আমরা বলেছি। জেনারেল এক্সেপশন শুধু 76 থেকে স্টার্ট করে 106 এভিডেন্স, এই প্যানাল কোডের শুধু জেনারেল এক্সেপশন নয়, প্যানাল কোডে আরও অনেকগুলো জেনারেল এক্সেপশন আছে। শুধু প্যানাল কোড নয়, not only penal code but also other special laws, other laws যেগুলোতে এক্সেপশন আছে সেগুলোও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। যে নিবে সে কোর্ট ধরে নিবে যে এখানে কোনো জেনারেল এক্সেপশন ছিল না, এটা কোর্ট ধরে নিবে। 106 আমরা ট্রেনের টিকিটের কথা বলেছি। তারপরে হচ্ছে বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে গার্লফ্রেন্ড মারা গেছে, সেটাও আমরা বলেছি। 107 30 বছর, 108 9 বছরের কথা আমরা বলেছি। 109 10 11 এই তিনটা জায়গায় আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি। 110 কি বলেছি? মোটরসাইকেল এটা আপনার নয় যদি আমি বলি আমাকে প্রমাণ করতে হবে। 109 আমরা কি বলেছি? ভাড়াটিয়ার কথা বলেছি, বাড়িওয়ালার কথা বলেছি, প্রজার কথা বলেছি, জমিদারের কথা বলেছি। 111তে আমরা অ্যাক্টিভ কনফিডেন্সের কথা বলেছি। 112তে আমরা বলেছি ডিউরিং ভ্যালিড ম্যারেজ এবং আফটার ডিসলিউশন অফ ম্যারেজ উইথিন 280 ডেজ যদি কোনো ফুটফুটে সুন্দর একটা যদি বাচ্চা হয়, মায়াবী যদি একটা বাচ্চা হয়, এই বাচ্চার বাপ হবেন হচ্ছেন আপনি এই বাচ্চার বাপ হবেন। তবে আপনি যে বাচ্চার বাপ এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এটা হচ্ছে প্যাটার্নিটি। তবে এটা খণ্ডানোর সুযোগ আছে। যখন ছেলের মা কনসিভ করেছিল, মেয়ের মা, তখন আপনাদের মধ্যে যোগাযোগের পথটা উন্মুক্ত ছিল না। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে বলতে পারেন যে ছেলেটা আপনার নয়। তবে বর্তমানে এটাতে ডিএনএ টেস্টের অনেক ব্যবহার দেখা যাচ্ছে। 114তে আমরা প্রিজাম্পশনের অনেকগুলো কথা আমরা বলেছি। তাহলে 58 থেকে স্টার্ট করে আমরা 114 পর্যন্ত বললাম। 58-এর আগে যে ধারাগুলো ছিল সেগুলো মনে আছে আপনাদের? আশা করি মনে আছে। সেকশন 3-তে অনেকগুলো সংজ্ঞার কথা আপনাদেরকে বলেছি। সেকশন 1-এ কি বলেছি মনে আছে? বলেছি এভিডেন্স অ্যাক্ট 1872 এটি কত নং আইন, এটি কখন থেকে কার্যকর, এটা আলোচনা আপনাদেরকে করেছি। 103-এ আমরা সকল ধরনের আপনার সংজ্ঞার কথা বলেছি, কিন্তু ম্যাপ প্রিজাম্পশন, শেন প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফের কথা বলেছি সেকশন 4-এ। সেকশন 5-এ বলেছি আপনি এভিডেন্স দিতে পারেন দুটা বিষয় নিয়ে, ফ্যাক্ট ইন ইস্যু এবং হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। রিলিভেন্ট ফ্যাক্ট, হুইচ আর দ্য রিলিভেন্ট ফ্যাক্ট, সেটা সেকশন 5-এ বলা আছে নিচের নিয়ম অনুসারে। নিচের নিয়ম কোনগুলো? 6 থেকে স্টার্ট করে 55। 6 আমরা রেজেস্টের কথা বলেছি, ট্রানজ্যাকশনের কথা বলেছি। 7 8 9 10 11-এর মধ্যে আমরা মোটিভ নিয়ে কথা বলেছি, প্রিভিয়াস কন্ডাক্ট, সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, প্লি অফ এলিবাই নিয়ে আমরা কথা বলেছি, কমন ইন্টেনশনের কথা আমরা বলেছি। সেকশন 17 আমরা বলেছি হোয়াট ইজ অ্যাডমিশন। অ্যাডমিশনটা কি হয়তো আপনাদের মনে আছে? অ্যাডমিশন আপনি ওরালেই দিতে পারবেন। অ্যাডমিশন হচ্ছে জাস্ট অ্যান স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হইতে পারে ওরাল, হইতে পারে ডকুমেন্টারি, হইতে পারে এভিডেন্স। যে স্টেটমেন্টটা হইতে পারে রিটেন, হইতে পারে ওরাল, হইতে পারে ডকুমেন্ট, যেটা আমাদেরকে কি করে আমাদেরকে সাজেস্ট করে একটা হচ্ছে অ্যাজাম্পশন, একটা প্রিজাম্পশন কোন একটা বিষয় সম্পর্কে। এবং সেখানে আরো অনেকগুলো কথা আমরা বলেছি। সেটা হচ্ছে অ্যাডমিশন। কখন কখন অ্যাডমিশন দিতে পারবে, কে কি দিতে পারবে আলোচনা করেছি। 18 19 20 21। এরপর আমরা 22 গিয়ে আমরা কখন ডকুমেন্টের বিষয়ে ওরাল এভিডেন্স দেওয়া যাবে সেটা আমরা বলেছি। 24-এ গিয়ে পুলিশকে সাক্ষ্য দিলে সেটা না, 24-এ গিয়ে আমরা পুলিশের বিষয়ে বলি নেই, আমরা বলেছি জোর করে যদি কোনো কিছু না হয়, ফোর্সের মাধ্যমে, থ্রেটের মাধ্যমে, প্রভিসের মাধ্যমে, সেটা প্রাসঙ্গিক হবে না। 25-এ বলেছি পুলিশকে দিলে হবে না। 27-এ বলেছি যদি কোনো ইনফরমেশন যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে সেটা রিলিভেন্ট। আমরা 31-এ বলেছি অ্যাডমিশনের এটা কনক্লুসিভ প্রুফ নয়, বাট এটা স্টপ করতে পারে। 32 আমরা ডাইং ডিক্লারেশন নিয়ে কথা বলেছি। 32 এবং 33 নিয়ে অনেক কথা বলেছি।
32 এবং 33-এর মধ্যে আমরা বলেছি যে ব্যক্তি ড্যাড নট ফাউন্ড ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স বিফোর দ্য কোর্ট, এবং বলেছি আননেসেসারি ডিলে হচ্ছে, অথবা 33-এ বলেছি অপোজিট পার্টি তাকে কম্পেল করছে যাতে সে কোর্টে আসতে না পারে। তাদের আগে দেওয়া সাক্ষ্য, আগের দেওয়া বিবৃতি আপনি কিছু কিছু ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হিসেবে আনতে পারবেন। এটা আমরা 32-33 আলোচনা করেছি, সবারই মনে থাকার কথা। এরপরে বলেছি 34, 35, 36, 37, 38 থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করা হয়নি, 39 থেকে কোনো প্রশ্ন করা হয়নি, 40টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার সাথে মিল আছে সিপিসির 11, ফৌজদারি কার্যবিধির 403, এটার সাথে মিল আছে জেনারেল এক্সেপশনের সেকশন 26। এটা হচ্ছে আগে যদি কোনো রায় হয়ে যায়, কোনো ডিগ্রি হয়ে যায় কোনো একটা বিষয় নিয়ে, পরবর্তীতে ওটা নিয়ে মামলা চলবে না। এটা তো মুখে বললে হবে না, আগে রায়টা এনে দেখাবেন, ডিগ্রিটা এনে দেখাবেন। 40, 41 আমরা বলেছি কি কি বিষয় নিয়ে, অ্যাডমিরাল্টির কথা বলেছিলাম, প্রোবেটের কথা বলেছিলাম। প্রোবেটের মতো মনে আছে আপনাদের? হোয়াট ইজ প্রোবেট? অনেকে আপনি বলে দিয়েছেন। উইল সংক্রান্ত দলিল, উইল সংক্রান্ত কি দলিল সেটাকে অনেকে বলতে পারেন না, আমার মনে আছে। 45-এ আমরা এক্সপার্ট ওপিনিয়নের কথা আমরা বলেছিলাম, মনে আছে হয়তো আপনাদের। 47-এ কীভাবে হ্যান্ডরাইটিং প্রমাণ করবেন সেটার কথা আমরা বলেছি। 52 থেকে স্টার্ট করে 55-র মধ্যে গিয়ে বলেছি চরিত্র নিয়ে, ক্যারেক্টার। কার ক্যারেক্টার, সাক্ষীর নাকি মামলার পার্টির, সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি এটা হচ্ছে মামলার পার্টির। দেওয়ানির ক্ষেত্রে কি হবে, ফৌজদারির ক্ষেত্রে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট ক্লাস সেকশন 115 টু কত, যতটুকু যাওয়া যায়। আচ্ছা, নম্বর আইন। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন সব যেন মনে থাকে। থ্যাংক ইউ সো মাচ। মানহানি মামলা করে দিতে পারবে, মানহানির মামলা করে দিতে পারে। এবি সিদ্দিক জন্য বলেছেন, কিসের জন্য মানহানি মামলা করবে? 21 তারিখ কি পরীক্ষা হবে? আমিও বুঝি না আপু, কিছু মানুষ অপ্রাসঙ্গিক কমেন্ট। মানহানির মামলা করে দিতে পারে, এবি সিদ্দিক জন্য বলেছেন মানহানির মামলা করে দিতে পারে। কে করবে মানহানির মামলা, কিসের জন্য? আপনি একটু কাইন্ডলি জানাবেন। এসআই আজিজ একটা লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। 55 এভরিওয়ান ওয়ান্ট ফান লং টাইম ক্লাস, এভরিওয়ান। মোহাম্মদ আলামিন, আপনি এটা কি লিখেছেন? এভরিওয়ান ওয়েন্ট মানে কি? ওয়েন মানে গিয়েছিল, এভরিওয়ান প্রত্যেকে গিয়েছিল, ফান লং টাইম ক্লাস এটা তো হয়নি। ইংলিশ অবশ্যই আপনাকে প্রপারলি স্ট্রাকচার হইতে হবে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, আমিন। শুধু দোয়া করবেন, আমরা পুরো জাতিটা হচ্ছে দোয়ার উপর। সাকিব আল হাসানকে বলা হলো ক্রিকেটের কি হবে, দোয়া করবেন। শান্তকে বলা হলো কি করবেন, দোয়া করবেন। এই জাতির হচ্ছে ভবিষ্যৎ দোয়ার উপরে। ভালো করে পড়াশোনা করবেন, এরপরে বাকিটা আল্লাহর উপর। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। এটা পরে, এর আগে বলবেন যে আল্লাহ সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করুক, এরপর হচ্ছে মনের আশা পূরণ করুক। আদারওয়াইজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের 15 জন টিম তো হাতুড়ে সিংহে, সবাই এক বাক্যে বলে যে সবাই দোয়া করবেন। তাদের জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া না। আপনারা আগে ক্লাস করেন, এরপরে দোয়া করবো। ক্লাস শোনেন, আগে পড়াশোনা শেষ করেন, সব কিছু শেষ করে ফেলবেন, আপনি পরীক্ষার জন্য রেডি, এরপরে বলবেন যে আবার দোয়া করবেন। এর আগে দোয়ার দরকার আছে বলে আমার মনে হচ্ছে। এখন দোয়া চাইবেন না, দয়া করে। দোয়া করবো পড়াশোনা শেষ করার পরে। নেক্সট ক্লাস, ওকে স্যার দোয়া করবেন, মনে থাকে। অনেকে কমেন্ট করেছেন মাহি পরিমণি, এবি সিদ্দিক জন্য মাহি পরিমণি কিসের মামলা করবে? মানহানির মামলা করবে? মানহানির মামলা জীবনেও করবে না। মানহানির মামলা করবে কার বিরুদ্ধে জানেন? জল্টু, কল্টু, বল্টু, চল্টুর বিরুদ্ধে করবে। এই এখানে লয়ার স্টুডেন্ট আছে 250, মানে ক্লাসে জয়েন করেছে। আমি নিজে একজন লয়ার। মাহিমণি, পরিমণি, চুনুমণি, কুনুমণিকে মানহানি মামলা করতে বলেন, উই উইল ফাইট এগেইনস্ট দ্য মাহিমণি, মরিমণি, কুকুমণি, চুনুমণি। এরা মামলা করে অভ্যস্ত, এরা মামলা করবে না, আপনার বিরুদ্ধে করবে না। এরা করবে জঙ্কু পঙ্কু চঙ্কুর বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে জীবনেও মামলা করবে না, টাকা দিলেও করবে না। আমি তো আপনাকে একটা কথা বললাম, টাকা দিলেও করবে না। যে কারণ হচ্ছে যে ল জানে না তার বিরুদ্ধে মামলা চলবে, যে ল জানে নিজেকে ডিপেন্ড করতে পারবে তার বিরুদ্ধে কেউ মামলা করতে আসবে না। এটা নিয়ে একটা ছোট্ট ঘটনা আছে, যাই হোক আরেকদিন বলবো এটা নিয়ে। এই বিষয়টা নিয়ে একবার একটা ছোট একটা ঘটনা আছে আমাদের সাথে, এক মডেলের। যাই হোক, আচ্ছা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। ইনশাল্লাহ আগামী সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে মায়ের দোয়া ক্রিকেট একাডেমির খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।